সো লাস্ট ক্লাসে আমরা যে যতটুকু পর্যন্ত দেখেছি, লাস্ট ক্লাসে আমরা একটা স্ট্যান্ডার্ড ইনক্রিপশন টেকনিক দেখেছি, বা আমরা একটা ক্রিপ্টো সিস্টেম কিভাবে তৈরি করতে হয় এই জিনিসগুলো দেখেছি। সো বেসিক্যালি যদি আমি বলি একটা ফ্লো চার্ট অফ এ ক্রিপ্টো সিস্টেমটা কিরকম, সো বেসিক্যালি একটা ক্রিপ্টো সিস্টেমের ফ্লো ডায়াগ্রামটা হচ্ছে অনেকটা এরকম, যে ক্রিপ্টো সিস্টেম একজন নরমালি। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি ইয়েস, সরি, সরি স্যার। জি শুনতে পাইনি আপনার কথা, কি বলছেন? স্যার আপনি আমাকে ডেকেছিলেন স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আমি ছিলাম না স্যার হ্যাঁ, ক্লাসে। হ্যাঁ, আপনি হচ্ছে ক্লাসে যারা চলে গিয়েছে তাদের লিস্টটা আমাকে দিবেন, আর যারা নতুন এসেছে তাদের নাম আর আইডি আমাকে দিবেন, ঠিক আছে? মনে থাকবে? কথা শোনা যাচ্ছে? হ্যালো? বিকজ স্যার আমি আপনার স্যার কন্ট্যাক্ট নাম্বার কিংবা মেইলটা স্যার এখনো জানি না স্যার, এই জন্য। আচ্ছা আচ্ছা, কন্ট্যাক্ট নাম্বার। আপনি কি নতুন সিআর হয়েছেন? সিআর, আচ্ছা। কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। এখানে দিলেই হবে, হোয়াটসঅ্যাপে সেন্ড করলেই হবে, ঠিক আছে? আমি ক্লাসের শেষে দিচ্ছি কন্ট্যাক্ট নাম্বার। ওকে, এনিওয়ে, আজকের ক্লাসটা আমি শুরু করছি। আজকের ক্লাসে আমরা হচ্ছে, আগের ক্লাসে আমরা ক্রিপ্টোগ্রাফিক সিস্টেম সম্পর্কে দেখেছি। আজকের ক্লাসে আগের ক্লাসটারই কন্টিনিউয়েশন। আজকের ক্লাসে আরেকটু ডিটেলসে আমরা কিছু জিনিস দেখবো। সো বেসিক্যালি আমি যদি একটা নর্মাল ক্রিপ্টো সিস্টেমের কথা বলি, সো নর্মাল ক্রিপ্টো সিস্টেমের ফ্লো ডায়াগ্রামটা ছিল একটা এরকম, যে এখানে আমাদের মেইন টার্গেট হচ্ছে এইটা, যে দ্য মেসেজ উই আর সেন্ডিং, এই মেসেজটা যাতে থার্ড পার্টির কেউ দেখতে না পারে, বা থার্ড পার্টির কেউ যাতে মেসেজটা পেলেও সে যাতে মেসেজটা থেকে কিছু বুঝতে না পারে, এটা ছিল আমাদের মেইন টার্গেট। তো আমরা এই জিনিসটা করছিলাম, যে সেন্ডার যে টেক্সট সেন্ড করবে সেই জিনিসটা একটা ইনক্রিপশন অ্যালগোরিদম দিয়ে ইনক্রিপ্ট করছিলাম। ইনক্রিপশন অ্যালগোরিদম যখন একটা মেসেজকে ইনক্রিপ্ট করছিল, সে একটা জিনিসের হেল্প নিচ্ছিল, সেটা হচ্ছে ইনক্রিপশন কি। সো আমার অ্যালগোরিদমটা বা আমার প্লেইন টেক্সটটা যে সাইফার টেক্সট জেনারেট করবে, সেই সাইফার টেক্সটটা কি হবে এই জিনিসটা ডিপেন্ড করে আমার এনক্রিপশন অ্যালগোরিদম অ্যাজ ওয়েল এজ এনক্রিপশন কি এর উপর। যদি অ্যালগোরিদম আমার সেম থাকে বাট কি যদি ডিফারেন্ট হয়, ইন দ্যাট কেস সাইফার টেক্সট ডিফারেন্ট হবে। সো এই ওয়েতে আমি শুধু একটা অ্যালগোরিদম দিয়েই জাস্ট কিটাকে ডিফার করে বা কিটাকে চেঞ্জ করে করে আমরা বিভিন্ন সাইফার টেক্সট জেনারেট করতে পারি। সো নর্মালি যেটা হয় যে স্ট্যান্ডার্ডলি যে জিনিসটা ফলো করা হয় সেটা হচ্ছে আমাদের ইনক্রিপশন বা ডিক্রিপশন অ্যালগোরিদম গুলা কয়েকটা ফিক্স সেট অফ অ্যালগোরিদম আছে। এই অ্যালগোরিদম গুলো মোটামুটি ফিক্স থাকে, বাট যে জিনিসটা হয় যে আমাদের ইনক্রিপশন বা ডিক্রিপশন কিটা এইটা হচ্ছে ভ্যারি করে। সাপোজ আমি একটা পার্টিকুলার এনক্রিপশন কি ইউজ করছি, বা আমি সাপোজ আমার কোম্পানিতে একটা পার্টিকুলার এনক্রিপশন কি ইউজ করছি, অন্য একটা কোম্পানিতে অন্য আরেকটা এনক্রিপশন কি ইউজ করছে। তো নর্মালি এনক্রিপশন কি যেহেতু ডিফারেন্ট, আর এনক্রিপশন কি যেহেতু আমি জানি না, তাই আমি জানি না কখনোই যে সাইফার টেক্সটটা কি হবে, অ্যাজ ওয়েল এজ আমি এটা জানি না যে সাইফার টেক্সটটাকে কিভাবে প্লেন টেক্সটে কনভার্ট করতে হবে। তো বেসিক্যালি এই সাইফার টেক্সটটা রিসিভার এন্ডে যে জিনিসটা হয়, রিসিভার এন্ডে ডিক্রিপশন কি থাকে, এই ডিক্রিপশন কি অ্যাজ ওয়েল এজ ডিক্রিপশন অ্যালগোরিদম দিয়ে প্লেন টেক্সটে কনভার্ট হয়। সো এই পোর্শনের কাজটা এই পোর্শনের কাজটা হয় সেন্ডার সাইডে, আর এই পোর্শনের কাজটা হয় রিসিভারের সাইডে। তো রিসিভারের সাইডে একটা মেসেজ সেন্ড করা হচ্ছে, মেসেজটা প্লেন টেক্সট থেকে সাইফার টেক্সটে কনভার্ট হচ্ছে, সাইফার টেক্সটটা সেন্ড হচ্ছে থ্রু ইলেকট্রনিক মিডিয়াম, and the receiver is receiving the ciphertext. After receiving the ciphertext, রিসিভারের এন্ডে ডিক্রিপশন অ্যালগোরিদম দিয়ে এবং ডিক্রিপশন কি দিয়ে এই সাইফার টেক্সটটা প্লেন টেক্সটে কনভার্ট হবে। ইলেকট্রনিক মিডিয়ামের কোনো জায়গায় যদি কোনো টেম্পার্ড হয় বা কোনো কেউ যদি ডাটা দেখতে চায়, ইন দ্যাট কেস সে হচ্ছে সাইফার টেক্সটটা দেখবে, অ্যান্ড দ্যার ইজ নো ওয়ে যে সে এই সাইফার টেক্সটটা দেখে যদি সে ডিক্রিপশন কিটা না জানে, তাহলে সে সাইফার টেক্সট থেকে কখনো প্লেন টেক্সটে কনভার্ট করতে পারবে না। এই জিনিসটা আমরা যেটা এই টপিকটা বললাম, এটা হচ্ছে বেসিক একটা ক্রিপ্টোগ্রাফিক সিস্টেম এভাবে কাজ করে, বা একটা ক্রিপ্টো সিস্টেম বেসিক ডিজাইনটা হচ্ছে এরকম। হাউএভার ডিজাইন উই হ্যাভ সিন দ্যাট ইজ আ ভেরি বেসিক ডিজাইন। ক্লাসে বলেছি যে ডিজাইনটা আমরা দেখেছি, এই ডিজাইনটা অনেক সিম্পল একটা ডিজাইন। In practical field, the design that are being used in crypto systems that are being used that are somewhat more complex. আমাদের এই সিস্টেমে আমরা দেখছি যে একটা কি দিয়ে আমরা এনক্রিপশন করি, বাট রিসেন্ট ওয়ার্ল্ডে প্র্যাকটিক্যাল ফিল্ডে নর্মালি দুইটা কি দিয়ে এনক্রিপশন করা হয়, একটা থাকে প্রাইভেট কি এবং আরেকটা থাকে পাবলিক কি। তো
তো হাওয়েভার আমরা এই কঠিন কনসেপ্টে যাচ্ছি না, আমরা জাস্ট সিম্পল সহজ কনসেপ্টটা দেখছি। তো এই ক্রিপ্টো সিস্টেম গুলো আমরা দেখেছিলাম যে কম্পোনেন্ট অফ এ ক্রিপ্টো সিস্টেম এর আন্ডারে কি কি জিনিস আসে। তো আজকের ক্লাসে আমরা আরেকটু আরো কয়েকটা নতুন টপিক দেখবো এবং খুব ইন্টারেস্টিং কয়েকটা টপিক দেখবো। তো বেসিক্যালি আমরা নতুন ধরনের বা মডার্ন ওয়ে ক্রিপ্টোগ্রাফিক সিস্টেমটা দেখেছি, অ্যাজ ওয়েল এজ উই হ্যাভ সিন দ্য ক্রিপ্টোগ্রাফিক সিস্টেম দ্যাট ওয়ার ইউজড ইন অ্যানসিয়েন্ট টাইম। আগেকার সময়ে বা খুবই শুরুতে যখন মানুষ প্রথম লেখা শিখলো, তখনকার সময় মানুষ যে ক্রিপ্টোগ্রাফিক সিস্টেম গুলো ইউজ করতো, সেই ক্রিপ্টোগ্রাফিক সিস্টেম গুলো অনেকটা ছিল যে টোটাল ক্যারেক্টার বাই ক্যারেক্টার বা আলফাবেটের ওই টপিক সিস্টেম গুলো ছিল অনেকটা হচ্ছে সাপোজ সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করতো, বা হয়তো মেসেজ পাঠানোর জন্য নতুন নতুন সিম্বল জেনারেট করতে হতো। বেসিক্যালি আগেকার যে সিস্টেম গুলো ছিল, লাইক আমি যদি এক্সাম্পল দিই, যদি এই এক্সাম্পলটা দেই যে হায়ারোগ্লিফ এরকম ছিল, যেটা 4000 বছর আগে ইজিপ্টিয়ানরা যেটা ইউজ করতো। ইজিপ্টিয়ানরা মেসেজ সেন্ড করার জন্য এই ধরনের সিম্বল ইউজ করতো। সো এই ধরনের সিস্টেমে একটা সুবিধা আছে, একটা সুবিধা হচ্ছে এইটা যে কোনোভাবেই যদি আমি যদি এটা কিভাবে এই মেসেজগুলো পড়তে হয় বা সিম্বলগুলোর অ্যাকচুয়াল মিনিং যদি কখনো না জানি, ইন দ্যাট কেস আই উইল নট বি এবল টু এভার টু ডিকোড দ্য মেসেজ। আমি যদি কখনো এটার অ্যাকচুয়াল মিনিং গুলো না জানি, ইন দ্যাট কেস আমরা কখনোই এটাকে ডিকোড করতে পারবো না, বা আমরা জানতে পারবো না এটার অ্যাকচুয়াল মিনিংটা কি। এটাকে কোনোভাবেই টেম্পার করা যায় না। এটা ছিল আগেকার সিস্টেমের সুবিধাটা, ছিল এটা যে এটাকে কেউ কখনো ডিকোড করতে পারবে না অ্যাকচুয়াল মিনিংটা না জানলে, কেউ কখনো এটা থেকে অ্যাকচুয়াল ভার্সনটা বা অরিজিনাল মেসেজটা পাবে না। এটা ছিল অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে এটা যে আমার যত ধরনের কমিউনিকেশন আমি করব, সব কমিউনিকেশনের জন্য আমার নতুন নতুন সিম্বল জেনারেট করতে হতো। সো সবসময় নতুন নতুন সিম্বল জেনারেট করাটা একটা ডিফিকাল্ট কাজ। সো এই জন্য আমরা যে কাজটা করি, আমরা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড সিস্টেম ইউজ করি। এই স্ট্যান্ডার্ড সিস্টেম আমরা বলতেছি যে আমরা যে অ্যালফাবেট গুলো ইউজ করি নর্মাল কমিউনিকেশনে, সেই অ্যালফাবেট গুলাই আমরা ইউজ করব। হাউএভার আমরা যে জিনিসটা করব, সেই অ্যালফাবেট গুলোকে রিপ্লেস করব অন্য আরেকটা অ্যালফাবেট দিয়ে। কোনটাকে কি দিয়ে রিপ্লেস করতেছি, এটা এই জিনিসটা হ্যান্ডেল করবে হচ্ছে অ্যালগোরিদম। অ্যালগোরিদম একটা ক্যারেক্টার অন্য ক্যারেক্টার, একটা অ্যালফাবেট অন্য অ্যালফাবেট দিয়ে রিপ্লেস করবে। এই রিপ্লেসমেন্টের পরে হচ্ছে আমাকে একটা ভার্সন দিবে, এবং একজন সাধারণ মানুষ বা একজন ইন্টারসেপ্টর বা হ্যাকার যদি এই স্ক্র্যাম্বলড মেসেজটা পায় বা এই ইনক্রিপ্টেড মেসেজটা পায়, ইন দ্যাট কেস তার পক্ষে কখনো অরিজিনালটাকে ডিকোড করা বা অরিজিনালটা বের করা সম্ভব না, যদি না সে ডিক্রিপশন কিটা না জানে। ডিক্রিপশন কি যদি জানে, ইন দ্যাট কেস সে আবার আমি যেভাবে অ্যালগোরিদম দিয়ে ইনক্রিপ্ট করেছি, সে সেম ভাবে অ্যালগোরিদম দিয়ে ডিক্রিপ্ট করে অরিজিনাল মেসেজটা ফেরত পেতে পারবে। ঠিক আছে? তো এখন আমাকে বলেন যে আর্লিয়ার ক্রিপ্টোগ্রাফিক সিস্টেম এই ধরনের অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ ছিল, সেম ভাবে এখনকার ক্রিপ্টোগ্রাফিক সিস্টেমটা যেটা হয় আগেরটা থেকে একটু মডিফাইড, বা আমরা বলতেছি যে এখানে আমরা এখনকার ক্রিপ্টোগ্রাফিক সিস্টেম আমরা যে কাজটা করি সেটা হচ্ছে বিট বাই বিট বা ডিজিটের উপর কাজ করি। এখন সব ধরনের কমিউনিকেশন ইলেকট্রনিক মিডিয়ামে হয়, যেহেতু ইলেকট্রনিক মিডিয়ামে দ্যার ইজ অল ওয়ার দ্য এক্সিস্টেন্স অফ বিটস, বিট দিয়ে যেহেতু ডাটা যায় ইন ফর্ম অফ বিটস, দ্যাট ইজ ওয়াই ইন রিসেন্ট ওয়ার্ল্ড আমরা যে ক্রিপ্টোগ্রাফিক সিস্টেমটা ইউজ করি, এই ক্রিপ্টোগ্রাফিক সিস্টেমটা বিট বাই বিট বেসিসে কাজ করে। ঠিক আছে? এখানে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আমরা এখানে যে ছবিটা দেখেছি, এই ছবিতে আমরা যদি এই ইনক্রিপশন এবং ডিক্রিপশনে সেম কি ইউজ করি, সাপোজ ইনক্রিপশন করছি যে কি দিয়ে ডিক্রিপশনও সাপোজ যদি সেম কি দিয়ে করি, ইন দ্যাট কেস এই সিস্টেমটাকে বলতেছি আমরা সিমেট্রিক কি ইনক্রিপশন। যদি এনক্রিপশন এবং ডিক্রিপশন সেম কি দিয়ে করি, ইন দ্যাট কেস সেটাকে বলতেছি সিমেট্রিক কি এনক্রিপশন। তাহলে যদি আমি এনক্রিপশন এবং ডিক্রিপশন আলাদা কি দিয়ে করি, ইন দ্যাট কেস সিস্টেমটাকে কি বলবো?
আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যায়। ওকে, একটাকে বলতেছি সিমেট্রিক, তাহলে এটার উল্টাটা কি হবে? অ্যাসিমেট্রিক, রাইট? যদি এনক্রিপশন এবং ডিক্রিপশন আলাদা কি দিয়ে করি, ইন দ্যাট কেস সেই সিস্টেমটাকে বলবো অ্যাসিমেট্রিক কি এনক্রিপশন। দুইটা কি এনক্রিপশন হবে, একটা হচ্ছে সিমেট্রিক, একটা হচ্ছে অ্যাসিমেট্রিক। তো আগেকার যে সিস্টেমগুলো ছিল সেই সিস্টেমগুলো মূলত ছিল সিমেট্রিক কি এনক্রিপশন। কেন সিমেট্রিক কি এনক্রিপশন বলছি? কারণ আগেরটাতে, আগের সিস্টেমগুলোতে সাপোজ একটা পার্টিকুলার রুল ছিল যে এই সিম্বলটা এই মিনিং, এই জিনিসটাকে মিন করে, তো সাপোজ অন্য একটা সিম্বল অন্য একটা জিনিসকে মিন করে, এরকম একটা রুল বুক ছিল। তো এই রুল বুকটাকে ফলো করে আমি এনক্রিপ্ট করতাম, অ্যাজ ওয়েল অ্যাজ যে মেসেজটা রিসিভ করতো সেও হচ্ছে এনক্রিপ্টেড মেসেজটা দেখে এবং রুল বুকটা দেখে ডিকোড করতো। সাপোজ সে পার্টিকুলার একটা সিম্বল পেলো, সে রুল বুকে গিয়ে দেখবে যে হ্যাঁ এই সিম্বলটার মিনিং হচ্ছে এইটা, তারপর সে ওই সিম্বল গুলাকে তার মিনিং দিয়ে রিপ্লেস করবে। সিম্বল গুলোকে যদি তার মিনিং দিয়ে রিপ্লেস করে, ইন দ্যাট কেস সে হচ্ছে অ্যাকচুয়াল মেসেজটা হবে। এই জন্য আমরা বলছি যে আগেকার যে সিস্টেম গুলো আমরা দেখছিলাম সেগুলোকে আমরা বলছি সিমেট্রিক এনক্রিপশন। So only security service the systems provide is confidential of information. Unlike modern system which are digital and treat data as binary numbers, the earlier system worked on alphabets as basic element. So basically, current world এর আমরা যেগুলো ইউজ করি তাকে বলছি যেটা বিট বাই বিট বা বাইনারি নাম্বার উপর বেস করে কাজ করে। So এই জন্য বলছি যে earlier cryptographic systems are also referred as ciphers. In general, a cipher is simply just a set of steps for performing both an encryption as well as corresponding decryption. নরমালি এই যে আমি এনক্রিপ্ট করছি বা একটা মেসেজ থেকে একটা সাইফার টেক্সট জেনারেট করছি, এইটার জন্য আমি কয়েকটা স্টেপ ফলো করি। এই যে স্টেপগুলো আমি ফলো করছি, এই কয়েকটা স্টেপের নিয়ে তৈরি হয় একটা অ্যালগোরিদম। সো ইউ ক্যান ডিফাইন ইউর ইউনিক সেট অফ স্টেপস। আপনিও হচ্ছে আপনার নিজের মতো করে এই স্টেপগুলোকে ডিজাইন করতে পারেন। বেসিক্যালি আপনি যেভাবে স্টেপগুলোকে ডিফাইন করবেন সেভাবে আপনার অ্যালগোরিদম তৈরি হবে। তো এর জন্য অ্যালগোরিদম বা স্টেপ কি কি ইউজ হবে এই জিনিসগুলো ফিক্সড না, রাদার এটা ডিপেন্ড করে স্টেপগুলোকে আপনি কিভাবে ডিফাইন করছেন। যারা এই ক্লাসে নতুন এসেছেন তাদেরকে আমি সাজেস্ট করব যে আমার সব ক্লাসের স্লাইড দেয়া থাকে। আর ফার্স্ট কাজ হবে এই স্লাইডগুলো দেখে ফেলা। তেমন স্লাইড কিন্তু নাই কোর্সে, আমরা এখন পর্যন্ত যতগুলো টপিক পড়িয়েছি স্লাইডের সংখ্যা মোটামুটি কমই। তো তো বেসিক্যালি এই স্লাইডগুলো একটু ফলো করবেন। আর হচ্ছে স্লাইড দেখে যদি না বুঝতে পারেন, ইন দ্যাট কেস হচ্ছে রেকর্ডিং দেখবেন। আমার ক্লাসে রেকর্ডিং দেয়া আছে, সো রেকর্ডিং গুলো দেখে নিতে পারেন। তো বেসিক্যালি এটা করলে আপনারা মোটামুটি কভার আপ করতে পারবেন। আর হচ্ছে আমরা ফিজিক্যাল ক্লাস যখন শুরু হবে তখন হচ্ছে আমরা আগেকার যে টপিকগুলো পড়িয়েছি সেগুলো আবার রিভিউ করব। ঠিক আছে? সো ভয় পাওয়ার কিছু নাই, টেনশন করার কিছু নাই। স্যার আমাদের এই স্লাইডগুলো পড়লেই তো হবে স্যার? Right. এর বাইরে তো স্যার আমাদের কোনো কিছু পড়ার দরকার নেই স্যার মিডের জন্য, না, মিড কিংবা সিটির জন্য। হ্যাঁ, রাইট। থ্যাংক ইউ স্যার। আমরা তাহলে স্লাইড, আর কোনো বই ফলো করবো না স্যার, এটাই আমরা ফলো করবো ইনশাআল্লাহ। স্লাইড ফলো করবেন। আর ক্লাসে অনেক সময় কিছু এক্সট্রা জিনিস বা ক্লাসে বলে থাকি যে এই জিনিসটা এইভাবে হবে, বা ক্লাসে যেগুলো বলে থাকি এইগুলার একটু নোট রাখবেন। ক্লাসে অনেক সময় ম্যাথ করতে দেয় বা কোনো একটা কিছু আহ, আহ, লিখে লিখে করায়, তখন ওইগুলো ইম্পর্টেন্ট, ওইগুলো একটু ফলো করার চেষ্টা করবেন। বেসিক্যালি আপনার ক্লাস যদি ফলো করে থাকেন আর স্লাইডটা যদি ফলো করেন, দিস আর এনাফ। কোনো বইটাই করতে হবে না, এই দুইটা জিনিসই এনাফ, ক্লাস এবং স্লাইড। ঠিক আছে? ওকে, তারপর আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে সিজার সাইফার। আপনাদের মিডের কোশ্চেন করে ফেলেছি, মিডের সিলেবাসটা আমি জানিয়ে দিব, ক্লাসরুমে জানিয়ে দিব। মিডে হচ্ছে কোশ্চেন, মিডে হচ্ছে টোটাল কোশ্চেন হচ্ছে 4টা, অপশন থাকবে না, 4টা অ্যান্সার করতে হবে। 4টাতে মার্ক সম্ভবত দিয়েছি 5 করে, 4 5 20 মার্ক। মিড তো আগে আপনারা দেন নাই তাই না? এখনো তো একটাও দেন নাই। নো স্যার। হ্যাঁ, okay, তো আগে অন্য সাবজেক্টের টিচার কিছু বলেছে মিডের প্যাটার্ন নিয়ে বা কতগুলো কোশ্চেন থাকবে? নো স্যার। আচ্ছা আচ্ছা। আচ্ছা স্যার, আপনি যে সিলেবাস দিবেন ওটার সাথে কি আমাদের ওই যে ওনার একজন টিচার আছেন যে ওনারটাও কি ইনক্লুডেড থাকবে? হ্যাঁ,
মুজিব স্যারেরটাও ইনক্লুডেড। আমি আর মুজিব স্যার মানে 50-50 থাকবে আর কি, আমার পার্ট থেকে 50% কোশ্চেন আর মুজিব স্যার পার্ট থেকে 50% কোশ্চেন। থ্যাংক ইউ স্যার। তো এটাই নিজের সিলেবাসটা জানিয়ে দিব, ক্লাসরুমে পোস্ট দিয়ে দিব। মিডে 20 মার্কের সম্ভবত, হ্যাঁ 20 মার্কের জন্য পরীক্ষা হবে। টাইম সম্ভবত 1 ঘন্টা, 1 ঘন্টার মতো সময় থাকবে। ঠিক আছে, এটা নিয়ে টেনশন করার কিছু নেই, এটা জানিয়ে দিব ক্লাসরুমে পোস্ট দিয়ে। আচ্ছা স্যার, আপনার সাজেশনটা কি যে একটা 5 মার্ক কোশ্চেন কতটুক লেখা উচিত আসলে? 1 থেকে 1.5 পেজ বা নাকি এর চেয়ে কম বা বেশি? নর্মালি আমরা যে সাবজেক্টের টিচার, আমরা সেই সাবজেক্টে কখনো এক্সট্রা লেখা পছন্দ করি না। আমরা চাই যে আমরা যেটা কোশ্চেন করেছি স্টুডেন্ট যাতে এটা টু দা পয়েন্ট অ্যান্সার করে। ঠিক আছে, আমরা কখনোই পেজ গুণে নাম্বার দিই না। আমরা Yes, sir. দেখি যে জিনিসটা সেটা হচ্ছে যে টু দা পয়েন্টে সে অ্যান্সার করতে পেরেছে কিনা বা সে এই টপিকটা বুঝেছে কিনা। আগে আমি বললাম ইনক্রিপশন জিনিসটা কি, এটা লাইন, এটা আপনি এক লাইনে অ্যান্সার লিখতে পারেন আপনার নিজের মতো করে। এটা কিন্তু আপনার সাইড থেকে কোনো কিছু মুখস্থ করার দরকার নেই। যদি ইনক্রিপশন কি, জাস্ট এই কোশ্চেনটা করি, এটার অ্যান্সার হয় কয় লাইন? এক লাইন। ইনক্রিপশন ইজ সামথিং যেটার মাধ্যমে আমরা মেসেজকে সিক্রেট পেতে বা মেসেজকে একটা একটা নর্মাল প্লেন টেক্সট থেকে একটা স্ক্র্যাম্বলড ভার্সন বা একটা সিক্রেট কি জেনারেট করি বা একটা সিক্রেট মেসেজ জেনারেট করি, যেটা হচ্ছে একজন ইন্টারসেপ্টর বা একজন হ্যাকার কখনো বুঝতে পারবে না। বেসিক্যালি এইরকম জিনিসটা আপনি আপনার ভাষায় লিখবেন যে কোশ্চেন গুলো থাকবে, এবং এরকম কোনো রুল নাই যেটার জন্য 1 পেজ লিখতে হবে, 2 পেজ লিখতে হবে। নর্মালি এই সমস্যাটা ফার্স্ট টার্মে হয় বা ফার্স্ট টার্মের স্টুডেন্টরাই নর্মালি এই ধরনের ডাউটে থাকে যে কোনটা কত পেজে লিখতে হয়। আপনি যখন সেকেন্ড থার্ড ইয়ারে দেখবেন যে এই ধরনের কোশ্চেন করে না। নর্মালি ফার্স্ট ইয়ারে আমরা নর্মালি যেটা হয় যে কিছুদিন আগে এইচএসসি দিয়ে এসেছি, এইচএসসি একটা ওইরকম একটা মাইন্ডসেট কাজ করে আমাদের। নর্মালি আমাদের ট্র্যাডিশনাল এডুকেশন সিস্টেমটা যেভাবে কাজ করে, যেখানে অনেকটা মোটামুটি যে পেজ বাড়াতে হবে বা বেশি বেশি লিখতে হবে, এরকম একটা মাইন্ডসেট তৈরি হয় স্টুডেন্টের মধ্যে। বাট ভার্সিটিতে এই জিনিসটা এভাবে কাজ করে না। আহ, আপনি স্কুল বা কলেজে একটা টিচার যেটা করতো যে হয়তো মেটিকুলাসলি লাইন বাই লাইন বা ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ে দেখতো না, বাট ভার্সিটিতে আমরা হচ্ছে আপনি যা লিখবেন সেটাকে ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ে দেখবো। মানে প্রত্যেকটা লাইনে আপনি শিওর থাকেন প্রত্যেকটা লাইনে আমি পড়ে দেখবো। এটা নট অনলি আমি পড়তেছি এরকম না, মানে সব টিচারই এটা লাইন বাই লাইন পড়ে দেখেন। আপনি at the end of your কোর্স আপনি একটা ডিগ্রি নিয়ে যাচ্ছেন, তো এটা ম্যাটার করে যে আপনাকে কোন সাবজেক্টে কোন ইয়াতে কত মার্ক আমি দিতেছি। এই জিনিসগুলো ইউনিভার্সিটি অথরিটিও প্রিজার্ভ করে রাখে। ইউনিভার্সিটির মানে এই জিনিসগুলো নিয়ে ইউজিসি কনসার্ন, আর কেউ কনসার্ন না হোক, ভার্সিটি অথরিটি কনসার্ন অ্যাজ ওয়েল অ্যাজ ইউজিসি কনসার্ন যে কি কোশ্চেন বা কি স্ট্যান্ডার্ড ফলো করা হচ্ছে কোশ্চেন করাতে, অ্যাজ ওয়েল অ্যাজ মার্কিংটাতে, মার্কিং দেওয়াতে কি ধরনের স্ট্যান্ডার্ড ফলো করা হচ্ছে। দ্যাট ইজ ওয়াই যেহেতু এরকম একটা স্ট্যান্ডার্ড যেহেতু আমাদের মেনটেন করতে হয়, দ্যাট ইজ ওয়াই আপনার মোটামুটি একটা শিওর থাকে যে মোটামুটি আপনার যা যা লিখছেন সবগুলোই আমরা পড়ে দেখবো। দ্যাট ইজ আপনার টার্গেট হবে এটা যে যে কোশ্চেনই আসুক এটাকে টু দা পয়েন্ট অ্যান্সার করা, কোনো কঠিন কোশ্চেন থাকবে না। অ্যাজ ওয়েল অ্যাজ আমরা চাচ্ছি না যে প্রশ্নের মেইন উত্তরটা যদি আমরা তুলে ধরতে পারি তাহলে এক পৃষ্ঠায় আমরা চাইলে 4টা অ্যান্সারই করতে পারবো স্যার, ব্যাপারটা এরকম। একটা মানে আমাদের মেইন থিমটা রাখতে হবে। রাখতে হবে, আমি এই চিন্তাটা খুব বুঝে রাখতে হবে। যদি বলি যে কম্পোনেন্ট অফ এ কি বলি কম্পোনেন্ট অফ এ ক্রিপ্টো সিস্টেম, এটা ব্যাখ্যা করে ইন দ্যাট কেস হচ্ছে আপনি এই 5টা কম্পোনেন্ট কে তুলে ধরতে হবে, এবং 5টা কম্পোনেন্টে কোনটা কি বোঝাচ্ছি এই জিনিসটা তুলে ধরতে হবে। এটা বলতে হবে বা এখানে যেগুলো লেখা আছে এগুলো মুখস্থ করে লিখতে হবে না, আপনাকে জাস্ট বুঝাইলেই হবে যে ইনক্রিপশন বা ডিক্রিপশন কি বা এই জিনিসটা বলতে আপনি কি বুঝান। এই জিনিসটা, এই কনসেপ্টটা বোঝাতে পারলেই হবে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। তো আমরা এখন দেখবো যেটা, সেটা হচ্ছে সিজার সাইফার। তো সিজার সাইফার হচ্ছে, এটা লাস্ট ক্লাসে দেখেছি, এটা এক ধরনের খুবই সহজ একটা এনক্রিপশন টেকনিক। মানে এটা জাস্ট এক্সাম্পলের জন্য হয়তো এই খুব সহজ একটা অ্যালগরিদম দেখাচ্ছে। বেসিক্যালি নরমাল এনক্রিপশন অ্যালগরিদম গুলো একটু কমপ্লেক্স হয়, বাট আমরা একটা খুব সহজ একটা এক্সাম্পল দেখি। সেই এক্সাম্পলটা হচ্ছে সিজার সাইফার। সিজার সাইফার হচ্ছে মনো অ্যালফাবেটিক সাইফার। মনো অ্যালফাবেটিক সাইফার মানে হচ্ছে এটা যেটা হচ্ছে প্রতি ক্যারেক্টার বাই ক্যারেক্টার বা প্রতি অ্যালফাবেট ধরে 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 কাজ করে।
সো এখানে যে জিনিসটা হয় সেটা হচ্ছে প্রত্যেকটা লেটার অন্য আরেকটা লেটার দিয়ে রিপ্লেস হয়, এবং কোন লেটার কাকে দিয়ে রিপ্লেস হবে এই জিনিসটা আমরা ডিফাইন করি উইথ দ্য ইউজ অফ দ্য অ্যালগরিদম বা টেকনিক বলা থাকে, এবং টেকনিকে এটা বলা থাকে যে কোন ক্যারেক্টারটা কোন ক্যারেক্টার দিয়ে রিপ্লেস হবে। So this crypto system is generally referred to as the shift cipher. The concept is to replace each alphabet by another alphabet which is shifted by some fixed number between 0 and 25. শিফট বলতে যে জিনিসটা বোঝাতে যাচ্ছে এটা একটু পরে এক্সপ্লেন করতেছি, বাট বেসিক্যালি এখানে যে জিনিসটা হয় সেটা হচ্ছে প্রত্যেকটা লেটার একটা পার্টিকুলার নাম্বার দিয়ে শিফট হয়। এখানে যেটা হয় যে সেন্ডার এবং রিসিভার দুইজনের কাছে এই সিক্রেট শিফট নাম্বারটা থাকে। সেন্ডার মেসেজ সেন্ড করার সময় শিফট করে সেন্ড করবে, রিসিভার সেন্ডার যেভাবে শিফট করেছে রিসিভার জাস্ট তার উল্টো প্রসেসটা রান করবে মেসেজটার উপর, উল্টো প্রসেসটা রান করলে সে অ্যাকচুয়াল মেসেজটা ফেরত পাবে। So the name scissor cipher is occasionally used to describe the shift cipher when the shift of 3 is used. Basically, traditionally shift of 3 use করা হতো, but currently আমরা in current world আমরা actually আপনি চাইলে যে কোনো কি ইউজ করতে পারেন, ঠিক আছে, বাট শিফট 3 হচ্ছে ট্র্যাডিশনালি বা ইউজ করা হতো। তো এই জিনিসটাকে আমরা একটু এভাবে এক্সাম্পল দিয়ে বুঝি যে এটা কি বোঝাচ্ছি, যে শিফট বলতে কি বোঝাচ্ছি। কনসিডার করেন যে এ থেকে জেড পর্যন্ত যতগুলা লেটার আছে সবগুলা লেটারকে সাপোজ আপনি সাজালেন। আপনার এ থেকে জেড পর্যন্ত যতগুলা লেটার আছে সবগুলো লেটারকে সাপোজ আপনি আর কথা এখন শোনা যাচ্ছে? হ্যালো, জি স্যার, এখন শোনা জি স্যার, যাচ্ছে। শুনতে পাচ্ছি স্যার। সাপোজ এ থেকে জেড পর্যন্ত যতগুলো লেটার আছে আমি সবগুলো লেটারকে অর্গানাইজ করলাম, একটা খাতায় লিখলাম। সো আমি এই যে লেটারগুলা লিখলাম এটাকে আমি বলতেছি একটা স্ট্রিপ। একটা রোতে আমি লেটারগুলোকে সাজালাম ফ্রম এ টু জেড, লেটারগুলোকে সাজালাম, এই টোটালটা হচ্ছে আমার স্ট্রিপ, ঠিক আছে। এখন শিফট অফ 3 বলতে আমি বোঝাচ্ছি যে প্রত্যেকটা লেটারকে তার ডানের 3তম ঘর দিয়ে রিপ্লেস করতে হবে। তার মানে এ যদি আমার লেটার হয়, আমি যদি শিফট অফ 3 ইউজ করি, তার মানে হচ্ছে একে আমি রিপ্লেস করব তার ডানের 3তম ঘর দিয়ে। তাহলে এর ডানের 3তম ঘর কোনটা? আমার কথা শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার। ওকে, এর ডানের ইয়েস স্যার, 3তম লাউড এন্ড ক্লিয়ার স্যার। এর ডানের 3তম ঘর হচ্ছে ডি। এ হচ্ছে ফার্স্ট, বি হচ্ছে সেকেন্ড। এ থেকে যদি আমি চিন্তা করি, এরপর থেকে যদি চিন্তা করি, এটা হচ্ছে বি হচ্ছে ফার্স্ট, সি হচ্ছে সেকেন্ড, ডি হচ্ছে থার্ড। তাহলে এ এর ডানের 3তম ঘর হচ্ছে ডি। আমি এটাই বলছি যে প্রত্যেকটা ক্যারেক্টারকে তার ডানের 3 ঘর পরের যে ঘরটা আছে সেই বা 3তম ঘরে যেটা আছে সেটা দিয়ে রিপ্লেস করব। এ এর ডানের 3তম ঘরে যেটা আছে সেটা দিয়ে একে রিপ্লেস করব। সেম গোস ফর বি। বি এর ডানের 3তম ঘরে কি আছে? ই আছে স্যার। ই আছে, সো বি কে ই দিয়ে রিপ্লেস করব। সেম ভাবে সেম গোস ফর অল দা ক্যারেক্টারস। তাহলে কোশ্চেন আছে যে জেড হচ্ছে সবার লাস্ট ক্যারেক্টার, তাহলে জেড এর ডানের 3 ঘর বলতে কি বোঝাচ্ছে আসলে? এটাকে এভাবে আমরা কনসিডার করতে পারি যে এই স্ট্রিপটাকে আমরা একটা রাউন্ডেড স্ট্রিপ চিন্তা করতে পারি। আমরা এভাবে চিন্তা করি যে জেড এর পর আবার এ আছে, টোটালটা একটা রাউন্ডেড স্ট্রিপ। সো জেড এর পর আবার শুরু হবে এ। জেড এর পরের কাউন্টিং, জেড এর পর যেহেতু কাউন্টিং শুরু হয়ে শেষ হয়ে যাচ্ছে, জেড এর পরের কাউন্টটা ধরবো বা জেড এর পরের ক্যারেক্টার ধরবো এ কে। সো জেড এর পরে আসছে এ। সো জেড এর থেকে যদি 3 নাম্বার, জেড কে যদি 3 ঘর শিফট করি তাহলে সি হবে স্যার। এ বি সি সি হবে। সেম গোস ফর বি ডি, অন্য ক্যারেক্টার ক্ষেত্রে সেম জিনিস হবে। সো এইটা হচ্ছে 3 ঘর দিয়ে শিফট করা বলতে এই জিনিসটা বোঝায়।
যে এই প্রত্যেকটা টেক্সটকে, প্রত্যেকটা লেটারকে একটা পার্টিকুলার ঘর, সাপোজ যদি আমি 5 বলি, ইন দ্যাট কেস প্রত্যেকটা লেটার থেকে আমি 5 ঘর ডানে যাব, পঞ্চম ঘরে যে জিনিসটা আছে সেটা দিয়ে রিপ্লেস করব। এটা কি সবাই বুঝছেন ওভারঅল এই জিনিসটা কিভাবে কাজ করছে, বা এই সাইফার টেকনিকটা বুঝেছেন? এটা যদি করি, ইন দ্যাট কেস আমি যে মেসেজটা লিখতেছি, দেখেন ওভারঅল মেসেজটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং কোনো একজন মানুষ যদি হঠাৎ করে মেসেজটা দেখে, সে কিন্তু কিছুই বুঝবে না যে অরিজিনাল মেসেজটা কি ছিল, রাইট? সে কিন্তু কিছু বুঝবে না অরিজিনাল মেসেজটা কি ছিল, এবং কোন অরিজিনাল মেসেজ থেকে কিভাবে এটা আসছে এটাও বুঝবে না। এই জিনিসটা কি সবাই বুঝছেন কিনা? জি স্যার, বুঝেছি। Okay, এটা যদি আমরা বুঝি তাহলে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা প্রত্যেকে আমাদের যে নেম আছে, আমাদের নেমকে শিফট করব পার্টিকুলার একটা নাম্বার দিয়ে। আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনাদের প্রত্যেকেরই নেমের ফার্স্ট ওয়ার্ডটা নেবেন, নেমের ফার্স্ট ওয়ার্ডকে শিফট করবেন আপনার রোল নাম্বার দিয়ে, রোল নাম্বারের লাস্ট 2 ডিজিট দিয়ে। এখন অনেকেরই রোল নাম্বারের লাস্ট 2 ডিজিট, যেটা হচ্ছে এখানে একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে একটা কনসেপ্ট মিস করেছি, সেটা হচ্ছে ক্রিপ্টো সিস্টেম বা এই সিজার শিফট সাইফারে যেটা হয় সেটা হচ্ছে আমরা শিফট করি 0 থেকে 25 সংখ্যার মধ্যে। ঠিক আছে, 0 থেকে 25 সংখ্যার মধ্যে শিফট করি, কারণ হচ্ছে আমার টোটাল ক্যারেক্টার কয়টা? টোটাল ক্যারেক্টার হচ্ছে 26টা, টোটাল ক্যারেক্টার যেহেতু 26টা, দ্যাট ইজ ওয়াই আমরা 0 থেকে 25 এই ক্যারেক্টার গুলোর মধ্যে বা এই নাম্বার গুলোর মধ্যে শিফট করি। সাপোজ আমার শিফটিং নাম্বারটা 0 থেকে 25 এর মধ্যে থাকে, যেহেতু আমার ওভারঅল ক্যারেক্টার 26টা, দ্যাট ইজ ওয়াই 0 থেকে 25 হচ্ছে আমার রেঞ্জ। এই রেঞ্জের মধ্যে কোন একটা নাম্বার নিয়ে আমরা শিফট করি। ঠিক আছে, এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের নামটা লিখলেন, আপনার নামের পাসওয়ার্ডটা লিখবেন, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার রোল নাম্বারটির লাস্ট 2 ডিজিট লিখবেন। লাস্টের 2 ডিজিট যদি 25-এর চেয়ে বড় হয়, তাহলে যে কাজটা করবেন, আপনার লাস্টের 2 ডিজিট রোল নাম্বারের লাস্ট 2 ডিজিটকে 25 দিয়ে ভাগ করবেন, ভাগ করে ভাগশেষটা নেবেন। ঠিক আছে, ভাগ করলেন, divide the last 2 digit of your roll number and you will take the remainder. রিমাইন্ডারটা নেবেন, এই রিমাইন্ডারটা দিয়ে হচ্ছে আপনার নেমের ফার্স্ট ওয়ার্ডে প্রত্যেকটা লেটারকে শিফট করবেন। ঠিক আছে, কি করতে হবে বুঝতে পেরেছি সবাই? লাস্টের যে লাইনটা বুঝি নাই স্যার, ওই যে রিমাইন্ডারটা শিফট করার আচ্ছা কথা। আচ্ছা আচ্ছা, রিমাইন্ডার শিফট। ধরেন হচ্ছে একজনের রোল হচ্ছে 25, ঠিক আছে, একজনের রোল হচ্ছে 40, ঠিক আছে। রোল যদি 40 হয়, তাহলে আমি বলতেছি যে শিফট করার জন্য যে নাম্বারটা সেটা সবসময় 0 থেকে 25 হবে। 25 এর চেয়ে বড় নাম্বার দিয়ে শিফট করা যায় না, বা আমরা নরমালি করি না। সো শিফট করার নাম্বারটা 0 থেকে 25 এর মধ্যে থেকে কোনো একটা নাম্বার চুজ করা হয়। যেহেতু আপনার রোলের লাস্ট 2 ডিজিট হচ্ছে 40-এর 25-এর চেয়ে বড়, তা এই জন্য আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে সেই নাম্বারটাকে 25 দ্বারা ভাগ করবেন, 25 দ্বারা ভাগ করে তার ভাগশেষটা নেবেন। রোল ইজ 40, আমি যদি 25 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ কত হবে? 15। জি স্যার, জি স্যার। 15 দিয়ে শিফট করবেন, বা এটাকে একটু সহজ করি, এবার ভাগটাকে কিছু নাই, আপনি সহজভাবে যেটা করেন, আপনার নেমের ফার্স্ট ওয়ার্ডটা লিখবেন এবং আপনার রোলের লাস্ট যে ডিজিটটা আছে সেই ডিজিটটা দিয়ে আপনার নেমটাকে শিফট করবেন। ঠিক আছে, আপনার রোলের লাস্ট ডিজিট, বুঝতে Yes, পেরেছেন? sir. জি স্যার। আপনার রোলে যে লাস্ট ডিজিটটা আছে সেই ডিজিটটা দিয়ে আপনি হচ্ছে টোটাল আপনার নেমের ফার্স্ট ওয়ার্ডটাকে শিফট করবেন। শিফট করে হচ্ছে আমাকে যেটা দিবেন, মানে চ্যাট বক্সে যেটা লিখবেন সেটা হচ্ছে আপনার নেম লিখবেন, নেমের ফার্স্ট ওয়ার্ডটা লিখবেন, শিফট কত দিয়ে শিফট করেছেন সেটা লিখবেন, আর হচ্ছে এনক্রিপ্টেড মেসেজটা লিখবেন। ঠিক আছে, যাদের রোলের লাস্টে আছে 0 তারা হচ্ছে 9 দিয়ে শিফট করবেন, যাদের রোলের লাস্টের ডিজিটটা 0 তারা 9 দিয়ে শিফট করবেন। ঠিক আছে, প্রবলেমটা সবাই বুঝতে পেরেছেন কি করতে বলতেছি? জি স্যার। ওকে, তাহলে এটা একটু করি আমরা 5 মিনিটের মধ্যে, আর সবাই যদি বুঝতে পারি তাহলে করতে পারবো। এটা এই স্ক্রিপ্টটা দেখে দেখে করেন।
লাইক যদি আমি আপনাকে যদি সাপোজ আপনার পার্টিকুলার নাম যেটা সেটা আগে লিখলেন, লিখে তারপর এটা দেখে দেখে এটা থেকে এত ঘর ডানে গিয়ে গিয়ে এভাবে জাস্ট ইনক্রিপ্টেড। স্যার ফুল নেম লিখবো নাকি জাস্ট ফার্স্ট ওয়ার্ডটা? জাস্ট ফার্স্ট ওয়ার্ড, Okay, sir, ফুল okay, নেম। ওকে, সবাই করেন এটা। স্যার আমরা তো আমাদের প্রথম অ্যালফাবেটটা সেম রাখবো না? প্রথম অ্যালফাবেট সেম রাখবো কেন? ও আচ্ছা আচ্ছা। প্রথম অ্যালফাবেটটা তো ছোট করতে হবে।
ওকে, অনেকেই করেছেন, ভেরি গুড। যারা এখনো করেন নাই ওরা হচ্ছে বাসায় করে রাখবেন এটা, বাসায় করবেন আর কি, নিজেদের খাতায় করবেন। এই যে বলেছিলাম যে টার্মের শেষে টার্ম পেপার নিব, এই পরীক্ষার ক্লাসে যেগুলো নোট করছেন এটাই হচ্ছে আপনাদের টার্ম পেপার। টার্ম পেপারে এক্সট্রা কোনো নোটবুক বা এক্সট্রা কোনো অ্যাসাইনমেন্ট থাকবে না। তো এইগুলাই হচ্ছে টার্ম পেপারে থাকতে হবে, মানে যে ক্লাসে যে এক্সাম্পল গুলো করাচ্ছি আর কি। ঠিক আছে, ওকে, এটা যদি বুঝে থাকি আই থিঙ্ক বাসায় পারবো নিজেরা। এখন হচ্ছে আমরা একটু অন্য একটা টপিকে যাই, সেটা হচ্ছে মডার্ন সিমেট্রিক এনক্রিপশন। নর্মালি আমরা এখন পর্যন্ত যেটা দেখছি এগুলো অ্যাকচুয়ালি মডার্নই। সো মডার্ন সিমেট্রিক এনক্রিপশন বেসিক্যালি দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ব্লক সাইফার এবং আরেকটা হচ্ছে স্ট্রিম সাইফার। ব্লক সাইফার যে কাজটা করে সেটা হচ্ছে ব্লক বাই ব্লক কাজ করে। ব্লক বলতে কি বোঝাচ্ছি? ব্লক বলতে বোঝাচ্ছি পার্টিকুলার সেট অফ ক্যারেক্টারস, কয়েকটা ক্যারেক্টার মিলে বলছি একটা ব্লক, কয়েকটা ওয়ার্ড মিলেও একটা ব্লক হতে পারে। স্ট্রিম বলতে বোঝাচ্ছি শুধু ক্যারেক্টার, মানে পার্টিকুলার প্রত্যেকটা একটা পার্টিকুলার ক্যারেক্টার ধরে ধরে চেঞ্জ করা, এটাকে আমরা বলছি স্ট্রিম সাইফার। ব্লক ধরে 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 চেঞ্জ করা বা ব্লক বলতে বোঝাচ্ছি পার্টিকুলার সেট অফ ক্যারেক্টারস, আর ব্লক ধরে ধরে চেঞ্জ করাটাকে বলতেছি ব্লক সাইফার। ক্যারেক্টার ধরে ধরে চেঞ্জ করাটাকে বলতেছি স্ট্রিম সাইফার। There are two techniques, one is block cipher and another is stream cipher. ঠিক আছে, সো এই ব্লক সাইফারে যে জিনিসটা হয় সেটা হচ্ছে আমরা একটা ব্লক অফ প্লেন টেক্সট দেই আমাদের এনক্রিপশন প্রসেসে। এনক্রিপশন প্রসেস আমাদের কাছ থেকে একটা এনক্রিপশন কি নেয়, সো ব্লক অফ টেক্সট দিচ্ছি, এনক্রিপশন প্রসেস এনক্রিপশন কি নিচ্ছে, এনক্রিপশন কি এবং ব্লক অফ টেক্সট দিয়ে আমি সাইফার টেক্সটটা জেনারেট করছি। ঠিক আছে, স্ট্রিম সাইফারে যে কাজটা করছি সেটা হচ্ছে প্লেন টেক্সট দিচ্ছি। প্লেন টেক্সট না, অ্যাকচুয়ালি প্লেন টেক্সট থেকে সে প্রত্যেকটা ক্যারেক্টার ধরে ধরে কাজ করতেছে। সাপোজ আমি কি দিচ্ছি আর এই পার্টিকুলার এই স্ট্রিমটা দিয়ে দিচ্ছি, সো স্ট্রিমের প্রত্যেকটা ক্যারেক্টার ধরে ধরে চেঞ্জ হয়ে যাচ্ছে সাইফার টেক্সটে। এখন আমাকে বলেন যে আমরা যে কিছুক্ষণ আগে যে এক্সাম্পলটা করেছি, লাইক আমাদের নিজের নামকে এনক্রিপ্ট করা, এটা কি ব্লক সাইফার ছিল নাকি স্ট্রিম সাইফার ছিল? স্যার এটা স্ট্রিম ছিল। রাইট, স্ট্রিম ছিল, কারণ এখানে আমরা প্রত্যেকটা ক্যারেক্টার ধরে ধরে সাবস্টিটিউট করছি। ওকে, এখন আজকের ক্লাসের অনেক ইন্টারেস্টিং একটা টপিকে যাব, সেটা হচ্ছে ব্লকচেইন। এর আগে কি আপনারা কেউ এই ব্লকচেইন টার্মটা শুনেছেন কখনো? কেউ কি শুনেছি ব্লকচেইন না টার্ম? আচ্ছা, বিটকয়েন টার্মটা কি কেউ শুনেছি? জি স্যার। বিটকয়েন শুনেছি, ওকে। বিটকয়েনটা হচ্ছে ব্লকচেইন দিয়ে তৈরি, বা বিটকয়েনের মেইন কনসেপ্টটা ব্লকচেইন বেসড। দ্যাট ইজ ওয়াই আমার মেইন টার্গেট হচ্ছে আপনাদেরকে বিটকয়েনটা পড়ানো বা বিটকয়েনটার সাথে একটু ইন্ট্রোডিউস করানো। দ্যাট ইজ ওয়াই আমি ব্লকচেইনের কনসেপ্টটাকে একটু পড়িয়ে নিচ্ছি বা একটু বলে নিচ্ছি। ব্লকচেইন যেটা বুঝি, ব্লকচেইন মানে হচ্ছে গ্রোয়িং লিস্ট অফ রেকর্ডস, বা ব্লকচেইন মানে হচ্ছে অ্যাকচুয়ালি খুবই সহজ ভাষায় যদি বলি, ব্লকচেইন মানে হচ্ছে একটা ডাটাবেস। আমরা কি মুজিব স্যারের কাছে ডাটাবেস পড়া শুরু করেছি? ডাটাবেস, জি স্যার আগের ক্লাসে পড়িয়েছি। স্যার ডাটাবেস শুরু করেছেন। স্যার কি ডাটাবেসের চ্যাপ্টার শেষ করেছেন নাকি শুরু করেছেন শুধু? স্যার এটা বলতে পারছি না। স্যার স্যার একটা লাস্ট দিন শুরু ছিল। একটা ক্লাস হচ্ছে খালি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, তো আমরা ডাটাবেসটা শুরু করছি, পড়া শুরু করেছি। সো ডাটাবেস, তো ব্লকচেইন হচ্ছে এরকম একটা ডাটাবেস। ডাটাবেসের মেইন পারপাস হচ্ছে ডাটাকে কন্টেইন করা বা ইনফরমেশন বা ডাটাকে সে কন্টেইন করে রাখে। আমরা যে ডাটাবেস বা ট্র্যাডিশনাল ডাটাবেসটা পড়ছি বা ট্র্যাডিশনাল আমরা যে ডাটাবেসগুলো ইউজ করি, ডাটাবেসগুলোর সিকিউরিটি সিস্টেমটা এতটা স্ট্রং না। এই ডাটাবেসের সিকিউরিটিটা এতটা স্ট্রং না, এর মেইন কারণ হচ্ছে এটা সব ডাটা একসাথে থাকে, ডাটাবেসে সব ডাটা একসাথে অ্যালোকেটেড থাকে, একটা ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে। ফিজিক্যাল এক্সিস্টেন্সে সাপোজ মেমোরির একটা পার্টিকুলার
জায়গায় অবস্থান করছে। কেউ যদি সামহাও এই ডাটাবেসে অ্যাক্সেস পেয়ে যায়, সেই ডাটাবেসে যে কোনো ধরনের চেঞ্জ করতে পারে। ডাটাবেস যদি অ্যাক্সেস পেয়ে যায়, ডাটাবেসে যে কোনো ধরনের ইনফরমেশনকে সে চেঞ্জ করে দিতে পারে। এই যে একজন মানুষ ইনফরমেশন চেঞ্জ করছে, এটা কোনো ট্র্যাক থাকতেছে না। এবং হচ্ছে এবং এটাতে সাপোজ এই জিনিসটা টোটালি ক্ষতিকর একটা কোম্পানির জন্য, যদি কেউ ম্যালিশিয়াস ইন্টেন্ট নিয়ে কোনো ডাটাকে চেঞ্জ করে। সাপোজ নর্মাল একটা ব্যাংকিং সিস্টেমের কথা চিন্তা করি। নর্মাল ব্যাংকিং সিস্টেমে আপনারা যে ট্রানজেকশন করতেছেন, সাপোজ আমরা যে ট্রানজেকশন গুলো করি, এখন যদি এরকম হয় যে কেউ থার্ড পার্টি কেউ এসে এই সাপোজ পার্টিকুলার ট্রানজেকশনের অ্যামাউন্টটা যদি চেঞ্জ করে দেয়, ইন দ্যাট কেস সেই জিনিসটা কিন্তু অনেক ডেঞ্জারাস। সাপোজ আপনি পাঠিয়েছেন একজন মানুষকে 5,000 টাকা, এই 5,000 টাকা যদি 50,000 টাকা হয়ে যায়, ইন দ্যাট কেস ইট ইজ ডেঞ্জারাস। আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 5,000 এর জায়গায় 50,000 টাকা কেটে যাবে। তো এই ইনফরমেশন গুলা অনেক বেশি ইম্পর্টেন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ এইখানে সিকিউরিটিটা এই জন্য বেশি ম্যাটার করে। এখানে আমরা কখনো সিকিউরিটির সাথে কম্প্রোমাইজে যেতে পারবো না। বেসিক্যালি ট্র্যাডিশনাল ডাটাবেস সিস্টেমে এই প্রবলেমটা আছে যে ট্র্যাডিশনাল ডাটাবেসে সব ডাটা একসাথে থাকে। সব ডাটা যেহেতু একসাথে আছে, আমরা যখন কোনো কিছু চেঞ্জ করি, কোনো ডাটা যদি চেঞ্জ করে ফেলি, এটা ট্র্যাকটা থাকতেছে না। অ্যাজ ওয়েল অ্যাজ আমি 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 হচ্ছে এই ডাটাটা যে চেঞ্জ হয়েছে এই ডাটাটাকে আবার রিস্টোর করতে পারবো না। এইটা হচ্ছে সমস্যা ট্র্যাডিশনাল ডাটাবেসে। ট্র্যাডিশনাল ডাটাবেসের এই সমস্যাটাকে সলভ করার জন্য ব্লকচেইনের কনসেপ্ট আসছে। ব্লকচেইনে ডাটাটা একসাথে না থেকে ব্লকচেইনে ডাটাটা ডিফারেন্ট ব্লকে অর্গানাইজ করা থাকে। ব্লক সাইফারে যেমন বলছি যে ব্লক সাইফারে যেমন প্রত্যেকটা ব্লকে কিছু সেট অফ ইনফরমেশন থাকে এবং সেট অফ ক্যারেক্টার্স থাকে, সেম ভাবে এখানে ব্লকে সাপোজ কিছু ফিক্সড অ্যামাউন্ট অফ ডাটা থাকে। প্রত্যেকটা ব্লকের সাপোজ ক্যাপাসিটি ডিফারেন্ট। সো ব্লকে আপনি চিন্তা করেন যে পার্টিকুলার একটা ব্লকে একটা ফিক্সড অ্যামাউন্ট অফ ডাটা আছে। আপনার এখানে টোটাল যতগুলো ব্লক, আপনার টোটাল ক্যাপাসিটি তত, মানে প্রত্যেকটা ব্লকের ক্যাপাসিটি ইনটু মাল্টিপ্লাইজ বাই যতগুলো ব্লক তত হবে আর কি আপনার ওভারঅল ক্যাপাসিটি। এখন কোয়েশ্চেন হচ্ছে যে আমি ব্লকে কেন ডাটা রাখছি, ব্লকে ডাটা রাখলে আমার সুবিধাটা কি হচ্ছে। এটাতে আসতেছি যে ব্লকে ডাটা রাখলে সুবিধাটা কিভাবে হচ্ছে, সুবিধাটা কি হচ্ছে। এর আগে একটু বলি যে ব্লকে বা প্রত্যেকটা ব্লককে আমরা কিভাবে সাজাবো বা প্রত্যেকটা ব্লককে কিভাবে ডিনোট করবো। নর্মালি আমরা এভাবে চিন্তা করতে পারি যে একটা পার্টিকুলার পার্সনের সব রেকর্ড একটা পার্টিকুলার ব্লকে থাকবে, এভাবে চিন্তা করতে পারি। যদি কোনো কোম্পানি, কোনো ব্যাংকিং কোম্পানি যদি ব্লকচেইন টেকনোলজিটা ইমপ্লিমেন্ট করতে চায়, তাহলে সে সিম্পলি এই জিনিসটা করতে পারে যে তার এখানে টোটাল যতজন ইউজার আছে সব প্রত্যেকটা ইউজারের জন্য সে একটা করে ব্লক অ্যালোকেট করতে পারে এবং সেই অ্যালোকেটেড ব্লকে সেই ইউজারের সব ধরনের ইনফরমেশন থাকবে। ইউজার যে ধরনের ট্রানজাকশন গুলো করছে, ট্রানজাকশনের ডিটেলস থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ ইউজার যে ধরনের ইউজারের ডেমোগ্রাফিক ইনফরমেশন, ইউজারের যে বেসিক ইনফরমেশন গুলো আছে সেইগুলো থাকবে। সো ব্যাংকিং এর ক্ষেত্রে আমরা এভাবে চিন্তা করতে পারি, ব্যাংকিং সেক্টর যদি ব্লকচেইন টেকনোলজি ইমপ্লিমেন্ট করতে চায়, ইন দ্যাট কেস সে হচ্ছে প্রত্যেকটা ইউজারের জন্য এক একটা করে ব্লক অ্যালোকেট করতে পারে এবং এই প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা ইউজারের ইনফরমেশন গুলো থাকবে। ঠিক আছে। সো এইটা কেন আমরা করছি বা ব্লকচেইনে কেন অ্যাকচুয়ালি যাচ্ছি, এইটাতে এখন আমরা দেখবো, মানে মেইন আইডিয়াটা দেখবো। সো বেসিক্যালি এই টেকনোলজিটা ইনিশিয়ালি ব্যাংকিং সেক্টরের জন্য এসেছিল, ব্যাংকিং সেক্টরে ইউজ হওয়ার জন্য এসেছিল, বিকজ ব্যাংকিং সেক্টরে আমার ডাটাটা খুবই কনফিডেন্সিয়াল বা খুবই সিকিউর এবং খুবই হচ্ছে ইম্পর্টেন্ট, এবং এখানে ডাটাটা যদি কোনোভাবে টেম্পার হয় এটা আমার জন্য খুবই ডেঞ্জারাস। But however, in recent world, healthcare, medicine, insurance, বিভিন্ন স্মার্ট কোম্পানি এরকম অনেক কোম্পানিতে এই ব্লকচেইন টেকনোলজিটা ইউজ হয়। ইনিশিয়ালি ব্যাংকিং সেক্টরে ইউজ হতো, বাট কারেন্টলি ব্যাংকিং সেক্টর বাইরেও অনেক অনেক সেক্টরে ব্লকচেইন টেকনোলজি। তো
যেটা বলছি যে ব্লকচেইনের সাকসেসফুল ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে বিটকয়েন, যেটা হচ্ছে একটা পেয়ার টু পেয়ার ইলেকট্রনিক ক্যাশ সিস্টেম, এবং এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ফার্স্ট সাকসেসফুল ইমপ্লিমেন্টেশন অফ ব্লকচেইন টেকনোলজি। ব্লকচেইন টেকনোলজিটা ছিল ওভারঅল একটা আইডিয়া, এই আইডিয়াটার ফার্স্ট ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে বিটকয়েন। সো আমাকে ওভারঅল টেকনোলজিটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি যে ওভারঅল টেকনোলজিটা কিভাবে কাজ করে। আমরা এতটুকু বুঝেছি যে ব্লক চেইনটা কি, আমরা এটা বুঝেছি যে ব্লকচেইনে ডাটাগুলা ব্লক 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 অর্গানাইজ থাকে, ব্লকে ব্লকে অর্গানাইজ থাকে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমরা প্রথমে বুঝে ফেললাম যে আমার ডাটাটা ব্লক বাই ব্লক অর্গানাইজ থাকে। নরমালি যে জিনিসটা হয় সেটা হচ্ছে প্রত্যেকটা ব্লকের ডাটা, প্রত্যেকটা ব্লকে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলা এনক্রিপ্ট হয়। এনক্রিপ্ট করে আমি হচ্ছে একটা হ্যাশ ভ্যালু জেনারেট করি, এনক্রিপ্ট করি, বা এখানে একটা অ্যালগরিদম থাকে, এই অ্যালগরিদম দিয়ে প্রত্যেকটা ব্লকে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো দিয়ে, সাপোজ এটা হচ্ছে আমার ব্লক 1, এটা হচ্ছে ফার্স্ট ব্লক, সো এটা হচ্ছে আমার ব্লক 1, এবং এই ব্লক 1 এ এই যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো দিয়ে আমি একটা করে হ্যাশ কি জেনারেট করব, ঠিক আছে। এই যে হ্যাশ কিটা জেনারেট করছি, এই হ্যাশ কি এর রেফারেন্স আমি সেকেন্ড ব্লকের শুরুতে দিয়ে দিব। দেখেন সেকেন্ড ব্লকের ক্ষেত্রে এই যে হ্যাশ কিটা যাচ্ছে, এই হ্যাশ কি হচ্ছে একটা এলিমেন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ এগুলা হচ্ছে এক একটা করে ডাটা এলিমেন্ট। সো বেসিক্যালি আমরা যদি ওভারঅল ডাটা এলিমেন্টের কথা চিন্তা করি, hash of the previous block is a data element, as well as there are some other data elements which are actually related to the block. এগুলো actually block dependent, বা এই ব্লকের সাপোজ এই পার্টিকুলার ইনফরমেশন, এটা সাপোজ একটা পার্টিকুলার পার্সনকে এই ব্লকটা ডিনোট করে, তো পার্টিকুলার পার্সনের যত ইনফরমেশন আছে সেগুলো সাপোজ এখানে অর্গানাইজ করে। এইগুলা হচ্ছে পার্টিকুলার পার্সন রিলেটেড ইনফরমেশন গুলা। আর আগের ব্লকের হ্যাশ কিটা হচ্ছে এই ব্লকের অন্য আরেকটা এলিমেন্ট, এই ব্লকের নিজস্ব এলিমেন্টের সাথে আরেকটা এলিমেন্ট অ্যাড হচ্ছে, সেই এলিমেন্টটা হচ্ছে আগের ব্লকের হ্যাশ কি। যখন আমরা এনক্রিপ্ট করছি তখন হচ্ছে এই ব্লকের এলিমেন্ট গুলা অ্যাজ ওয়েল এজ হ্যাশ কি সবগুলাকে কনসিডার করে বা সবগুলাকে একত্র করে আমরা একটা হ্যাশ কি জেনারেট করছি, বা ওভারঅল আমরা বলতে পারি যে এই ওভারঅল যত এলিমেন্ট গুলো আছে আগের ব্লকের হ্যাশ অ্যাজ ওয়েল এজ এই ব্লকের যে টেক্সট আছে সবগুলোকে একত্রে করে আমরা এই হ্যাশ ভ্যালুটা জেনারেট করি, ঠিক আছে। এখন আমাকে বলেন এটা কি সবাই বুঝতেছেন, আমার কথা কি শোনা যাচ্ছে? স্যার হ্যাঁ স্যার ব্লকগুলো কি ইন্টারকানেক্টেড? হ্যাঁ, এটাই বোঝাচ্ছি। আমরা তো এতটুকু বুঝলাম যে ব্লকে ব্লকে ডাটা থাকে, তাহলে এই যে ব্লকে ব্লকে ডাটা থাকে তাহলে চেইন কথাটা কেন আসলো? সাপোজ আমরা চিন্তা করি যে কোনো একটা কিছুর চেইন, অনেক চেইন, যে কোনো একটা এলিমেন্টের চেইন চিন্তা করেন, চেইনে যেটা হয় সেটা হচ্ছে দেখবেন যে প্রত্যেকটা এলিমেন্ট, সাপোজ কোনো একটা পার্টিকুলার এলিমেন্টের যদি আমি চেইন চিন্তা করি, তাহলে প্রত্যেকটা চেইন, প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু তার বাম পাশ অ্যাজ ওয়েল এজ ডান পাশে এলিমেন্টের সাথে কানেক্টেড, তাই না? যে কোনো একটা এলিমেন্ট, সাপোজ কোনো একটা পার্টিকুলার এলিমেন্টের চেইন চিন্তা করতেছি, যে কোনো একটা চেইনে কি হয়, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এলিমেন্ট তার বাম পাশের সাথে কানেক্টেড, বাম পাশে একটা এলিমেন্টের সাথে কানেক্টেড, অ্যাজ ওয়েল এজ ডান পাশের আরেকটা এলিমেন্টের সাথে কানেক্টেড, এরকম হয় না? জি স্যার। যে কোনো চেইনে কিন্তু এই জিনিসটাই হয়। তবে ছোট ছোট এলিমেন্ট যেগুলো থাকে, এলিমেন্ট গুলো বাম পাশে একটা এলিমেন্ট অ্যাজ ওয়েল এজ ডান পাশে একটা এলিমেন্টের সাথে কানেক্টেড। তার মানে হচ্ছে আমি যদি কোনো একটা এলিমেন্টকে চেঞ্জ করে ফেলি তাহলে কি আমার টোটাল চেইনটা ব্রেক হয়ে যাবে না? ইয়েস কোনো একটা স্যার। এলিমেন্টকে যদি ভেঙে ফেলি,
এই জন্য বলা হয় যে কোনো একটা চেইনের স্ট্রংগেস্ট পয়েন্টটা হচ্ছে, বা কোনো একটা চেইন কতটুকু স্ট্রং, এই জিনিসটা আমরা বের করি। এই জিনিসটা সমান হচ্ছে চেইনের উইকেস্ট লিঙ্ক। সাপোজ কোনো একটা চেইনের একটা লিঙ্ক আছে যে লিঙ্কটা একটু উইক, তো উইকেস্ট লিঙ্কটা যতটুকু স্ট্রং, ওভারঅল চেইনটা ততটুকু স্ট্রং। কারণ হচ্ছে উইকেস্ট লিঙ্কটা যদি ভেঙে যায়, ওভারঅল চেইনটা ভেঙে যাবে, কারণ ইচ এলিমেন্ট ইজ ইন্টারকানেক্টেড। এই জন্য এই টার্মটা নরমালি আপনারা এমনিও পাবেন যে যে কোনো একটা চেইনের স্ট্রংগেস্ট লিঙ্ক সমান সমান হচ্ছে, বা যে কোনো একটা চেইন কতটুকু স্ট্রং ইকুয়ালস টু হচ্ছে তার উইকেস্ট লিঙ্ক। তার উইকেস্ট যে লিঙ্কটা আছে এটা যতটুকু স্ট্রং, ওভারঅল চেইনটা ততটুকু স্ট্রং। উইকেস্ট লিঙ্কটা যদি ভেঙে যায়, কারণ উইকেস্ট একটা লিঙ্কই যদি ভেঙে যায়, তাহলে উইকেস্ট লিঙ্কটা যদি ভেঙে যায় তাহলে আমার ওভারঅল চেইনটা ভেঙে যাচ্ছে। এইখানেও দেখেন নরমালি একটা চেইনে যেমন প্রত্যেকটা এলিমেন্ট তার বামের একটা এলিমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ডানের একটা এলিমেন্টের সাথে কানেক্টেড ছিল, এখানেও চিন্তা করেন এইখানেও প্রত্যেকটা এলিমেন্ট তার বামের একটা এলিমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ডানের একটা এলিমেন্টের সাথে কানেক্টেড বা ইন্টার কানেক্টেড। কিভাবে? প্রত্যেকটা ব্লকে আমি তার আগের ব্লক থেকে একটা হ্যাশ নিয়ে আসছি। এটা হচ্ছে আমার একটা পার্টিকুলার ব্লক। এই ব্লকে আমি একটা এলিমেন্ট হিসেবে তার আগের ব্লকের হ্যাশ কিটা দিয়ে দিচ্ছি। সো আগের ব্লকের যে হ্যাশ ভ্যালুটা, এই ভ্যালুটা হচ্ছে এই ব্লকের একটা এলিমেন্ট। সেম ভাবে এই থার্ড ব্লকেরও একটা এলিমেন্ট হচ্ছে আগের ব্লকের হ্যাশ ভ্যালুটা। এখন খেয়াল করেন আমি যে জিনিসটা বলেছি সেটা হচ্ছে, সাপোজ পার্টিকুলার একটা ব্লক, সাপোজ আমি এভাবে চিন্তা করি যে আমার পার্টিকুলার একটা ব্লক আছে। সাপোজ এভাবে চিন্তা করেন, আমি বলছি যে প্রত্যেকটা ব্লকের যে হ্যাশ কিটা আছে, হ্যাশ কিটা এই ব্লকে যে এলিমেন্ট গুলো আছে সেই এলিমেন্ট গুলোর উপর ডিপেন্ড করে তৈরি হবে, ঠিক আছে? তাহলে আমি যদি পার্টিকুলার একটা ব্লকের যদি পার্টিকুলার একটা এলিমেন্ট চেঞ্জ করি, তাহলে কি হ্যাশ কিটা চেঞ্জ হবে নাকি হবে না? স্যার হবে। পার্টিকুলার একটা ব্লকের কোনো একটা ইনফরমেশনকে যদি আমি চেঞ্জ করি, ইন দ্যাট কেস আমার হ্যাশ কিটা চেঞ্জ হয়ে যাবে। এইখানে যদি হ্যাশ কিটা চেঞ্জ হয়ে যায়, এই হ্যাশ কিটাই কিন্তু আমি এখানে দিয়ে রেখেছি, তাই না? এই হ্যাশ কিটাই এখানে দিয়ে রেখেছি। এই হ্যাশ কিটা যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে কিন্তু এই ব্লকেরও এই হ্যাশ কিটা চেঞ্জ হয়ে যাবে, তাই না? কারণ এই হ্যাশ কিটাও কিন্তু এই ব্লকের একটা এলিমেন্ট হিসেবে কনসিডার করছি যখন এই হ্যাশ কিটা জেনারেট করছি, তাই না? আগের ব্লকের হ্যাশ কিটা এই ব্লকের একটা এলিমেন্ট হিসেবে কনসিডার করছি যখন আমি এই হ্যাশ কিটা জেনারেট করছি। তাই যখন আমার এই ব্লকের হ্যাশ কিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এই ব্লকের জন্য নতুন একটা হ্যাশ কি যখন আসতেছে, আগের ব্লকের হ্যাশ কিটা যখন এখানে আসতেছে, তখন ওভারঅল যে হ্যাশ কিটা, আগে যে হ্যাশ কিটা তৈরি হচ্ছিল, এই হ্যাশ কিটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, এখন নতুন একটা হ্যাশ কি তৈরি হবে। এটা কি সবাই বুঝতে পারছেন? যে কোনো একটা ব্লকের কোনো একটা পার্টিকুলার এলিমেন্টকে যদি আমি অল্টার করি, তাহলে সেই ব্লকের হ্যাশ কি চেঞ্জ হয়ে যাচ্ছে। এই হ্যাশ কিটা যেহেতু চেঞ্জ হয়ে যাচ্ছে, আর এই হ্যাশ কিটাই যেহেতু আমি পরের ব্লকেও দিয়ে রেখেছি, দ্যাট ইজ ওয়াই আমার পরের ব্লকটারও হ্যাশ কি চেঞ্জ হয়ে যাবে। কারণ হচ্ছে পরের ব্লকও যে হ্যাশ কিটা জেনারেট করে সেটা কিন্তু সবগুলা এলিমেন্টের উপর বেস করেছে, আহ, আহ, উপর বেস করে জেনারেট করে। যেহেতু আমার এলিমেন্টই চেঞ্জ হয়ে যাচ্ছে, দ্যাট ইজ ওয়াই হ্যাশ কিও চেঞ্জ হয়ে যাবে। এটা কি সবাই বুঝছেন যে হ্যাশ কিটা কেন চেঞ্জ হচ্ছে সেকেন্ড ব্লকের? জি স্যার, বুঝতে পেরেছি। তাহলে বলেন এই থার্ড ব্লকের হ্যাশ কিটা কি চেঞ্জ হবে? জি স্যার। তাহলে আমরা দেখছি যে আমার থার্ড ব্লকেরও হ্যাশ কি চেঞ্জ হয়ে যাচ্ছে। সেম গোস ফর দ্য ফোর্থ ব্লক, ফিফথ ব্লক, সিক্সথ ব্লক, সব ব্লকের ক্ষেত্রে হচ্ছে যে কোনো একটা ইনফরমেশনকে যদি আমি চেঞ্জ করি, আমি দেখছি যে আমার যতগুলা ব্লক ছিল সবগুলা ব্লকই এফেক্টেড হচ্ছে, সবগুলা ব্লকই ব্লকের হ্যাশ কি গুলা চেঞ্জ হয়ে যাচ্ছে।
স্যার আমার একটা কোয়েশ্চেন আছে। স্যার আমার কি প্রথম ব্লক আর আমার কি লাস্টের ব্লকটা কানেক্টেড একজন আরেকজনের সাথে? হ্যাঁ, প্রথম স্যার আমি block- যদি আমার ব্লক এন এ কোনো ডাটা চেঞ্জ করি তাহলে সেটা স্যার আমার ব্লক n+1 এ এফেক্ট করবে, n+1 থেকে n+2 তে। তো হ্যাঁ, এরকম করতে 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 লাস্ট থেকে মানে লাস্টের যে ব্লকটা সেটা তো আবার ব্লক এন কে ইনফ্লুয়েন্স করবে না? হ্যাঁ, নর্মালি এই জিনিসটাকে এভাবে চিন্তা করতে পারেন যে এটা একটা সার্কুলার সিস্টেম, ঠিক আছে? একটা সার্কেল আছে, এই সার্কেলে হচ্ছে ব্লকগুলো অর্গানাইজ। সো লাস্ট ব্লকটা যদি হয় আমার, সাপোজ আমার টোটাল ডাটাবেজে 50টা ব্লক আছে, ঠিক আছে? 50টা ব্লক আছে, তাহলে আপনার কোশ্চেনটা হচ্ছে যে 50তম ব্লকে গিয়ে তো শেষ হয়ে যাচ্ছে, তাহলে 50তম ব্লকের যে হ্যাশ কিটা ওইটা কার সাথে কানেক্টেড? 50তম ব্লকের যে হ্যাশ কিটা এইটাও কানেক্টেড হচ্ছে ফার্স্ট ব্লকের সাথে। আমি টোটাল জিনিসটাকে একটা সার্কেল হিসেবে চিন্তা করব, একটা ওভারঅল একটা সার্কেল চিন্তা করি যে এই সার্কেলে আমার ব্লকগুলা অর্গানাইজড। সো আমার যে লাস্ট ব্লকটা আছে, লাস্ট ব্লকটা হচ্ছে 50তম ব্লক, লাস্ট ব্লকের পরের ব্লকটা হবে আবার ফার্স্ট ব্লক, ঠিক আছে? এখানে তাহলে এই দেখেন, চেঞ্জটা তো সবসময় চলতে থাকবে স্যার, এটা তো থামবে না, তাই না? না থামবে না কেন? একটা যদি চেঞ্জ করি, ইন দ্যাট কেস সবগুলো একবার চেঞ্জ হয়ে যাবে, সবগুলোর ব্লকের হ্যাশ কি একবার করে চেঞ্জ হয়ে যাবে। এখানে কোনো একটা ডাটা যদি চেঞ্জ করে দেই, তাহলে এখানে হ্যাশ চেঞ্জ হচ্ছে, এখানে এখানে হ্যাশ এই কার্যের নতুন হ্যাশ জেনারেট হচ্ছে, নতুন হ্যাশ জেনারেট হচ্ছে, এইভাবে করে টোটাল সিকোয়েন্সে যতগুলা ব্লক আছে সবগুলা ব্লকে হ্যাশ কি একবার চেঞ্জ হবে, ঠিক আছে? একবার চেঞ্জ হবে, একবার চেঞ্জ হওয়ার পর সেকেন্ড বার আর চেঞ্জ হবে না, কারণ সেকেন্ড বার তো সেম জিনিসটাই পাচ্ছে। প্রথমবার যদি একবার আইটারেশনটা হয়ে যায়, তখন সেকেন্ড বার তো হ্যাশ কিটা সেমই থাকতেছে, সেম সেট অফ ডাটা থাকতেছে। এই জন্য এটা সার্কুলারলি ইনফিনিট ওয়েতে চলতে থাকবে এরকম না, একবার হলে ওভারঅল যতগুলা ব্লক ছিল এটা একবার এফেক্টেড হবে, একবার চেঞ্জ হবে, দুইবার বা তিনবার এভাবে আর চেঞ্জ হবে। বেসিক্যালি মেইন টার্গেট এটাই যে আমার কোনো একটা ইনফরমেশন যদি চেঞ্জ হয় তাহলে যাতে আমার সবগুলা হ্যাশ যাতে চেঞ্জ হয়ে যায়, বা সবগুলা হ্যাশ যাতে জানতে পারে, বা সবগুলা লগ যাতে ইনফর্ম থাকে yes there is being something change। আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। এখানে এখন দেখেন, এখন তো আমরা এতটুকু বুঝলাম যে এটাতে এই টেকনোলজিতে আমার প্রত্যেকটা ব্লক চেইনের মতো একটা আরেকটার সাথে কানেক্টেড, কোনো একটা ইনফরমেশন চেঞ্জ করলে সবগুলা ব্লকে একটা এফেক্ট পড়ছে। এখন কথা হচ্ছে তাহলে এই জিনিসটা দিয়ে আমার লাভটা কি, এটা কেন আমি এটা কোন জায়গায় ইউজ করতে পারি? এইটা দিয়ে আমার লাভটা হচ্ছে এটা যে নর্মালি আমরা বলেছি না যে ভাইরাস যে কাজটা করে, ভাইরাস হচ্ছে আমার কোনো একটা ডাটাকে ম্যানিপুলেট করার চেষ্টা করে, ঠিক আছে? এই যে কোনো একটা ডাটাকে ম্যানিপুলেট করার চেষ্টা করতেছে, এই জিনিসটা কিন্তু সে যদি সিক্রেটলি ডাটা ম্যানিপুলেট করে ফেলে, আমি কিন্তু কখনো বুঝতে পারবো না। I will not be aware of the fact that something is being changed, or some data or some information is being changed in my system. আমি এটা কখনো জানতে পারবো না। বাট আমি যদি ট্র্যাডিশনাল সিস্টেমে নর্মালি আমরা জানতে পারি না, আমি যদি এইরকম একটা চেইন তৈরি করি বা এরকম একটা আর্কিটেকচার তৈরি করি, ইন দ্যাট কেস কিন্তু কোনো ইনফরমেশন যদি হঠাৎ করে চেঞ্জ হয়ে যায়, ইন দ্যাট কেস সবগুলো হ্যাশ ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। এই হ্যাশ ভ্যালু যখন আমি দেখতে পাবো যে হ্যাশ ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে, তখনই আমি বুঝবো যে ইয়েস দেয়ার ইজ সামথিং দ্যাট ইজ বিং চেঞ্জড, অর সাম ডাটা ইজ বিং চেঞ্জড। হ্যাঁ বলেন, কার কোনো কোশ্চেন ছিল? আচ্ছা, এখন এইটাই হচ্ছে মেইন কনসেপ্ট যে কোনো ডাটা যদি চেঞ্জ হয়, ওভারঅল সবগুলা হ্যাশ ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে। এই টেকনিকটাতে ইউজ করলে আমার কি লাভ হচ্ছে? লাভ হচ্ছে এইটা যে কোনো থার্ড পার্টি যদি আমার কোনো ডাটাকে কখনো চেঞ্জ করে দেয়, ইন দ্যাট কেস আমি হচ্ছে এই জিনিসটা বুঝতে পারবো। আমি যখনই দেখবো আমার সবগুলো হ্যাশ ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে, আচ্ছা চেঞ্জ হয়ে গেছে, অথচ আমি কোনো ট্রানজাকশন করি নাই, সাপোজ আমি কোনো ট্রানজাকশন করি নাই, বাট সবগুলো হ্যাশ ভ্যালু চেঞ্জ হয়ে গেছে, তখনই আমি বুঝবো যে ইয়েস দেয়ার ইজ সামথিং, দ্যাট ইজ অ্যাবনর্মাল। নরমালি কিছু কিছু যে ট্রানজাকশন গুলো আমার নোন ট্রানজাকশন হবে, বা যে চেঞ্জ গুলো আমার নোন চেঞ্জ হবে,
সেগুলোর ক্ষেত্রে আমি জানবো যে আমার এই পার্টিকুলার অ্যামাউন্টটা চেঞ্জ হচ্ছে বা এই পার্টিকুলার একটা ভ্যালু চেঞ্জ হচ্ছে। তো এই পার্টিকুলার একটা ভ্যালু চেঞ্জ হলে আমার হ্যাশ ভ্যালুগুলো এইভাবে চেঞ্জ হবে। সাপোজ এই জিনিসটা আমার নোন ট্রানজেকশন এগুলোর ক্ষেত্রে আমি জানবো যে আমার হ্যাশ ভ্যালুগুলো এই ট্রানজেকশনে যখন হবে তখন চেঞ্জ হবে। কিন্তু যে ট্রানজেকশন গুলা সম্পর্কে আমি জানি না বা যে ট্রানজেকশন গুলা থার্ড পার্টি কেউ ডাটা টেম্পার করে করবে, সাপোজ আমি অথরিটি আমাকে না জানিয়ে যদি কেউ ডাটাটা চেঞ্জ করে ফেলে, ইন দ্যাট কেস কিন্তু আমি এই চেঞ্জ গুলাকে ইন দ্যাট কেস কিন্তু আমি জানি না যে কি চেঞ্জ হবে, বাট আমি যে জিনিসটা দেখতে পারবো ভিজুয়ালি, সেটা আমি দেখতে পারবো আমার সবগুলো হ্যাশ ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এই যে হ্যাশ ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে, এই হ্যাশ ভ্যালু চেঞ্জ দিয়ে আমি বুঝতে পারবো যে ইয়েস এখানে কোনো একটা কিছু অ্যাপ নর্মাল আছে। তাহলে চিন্তা করেন, তাহলে ওভারঅল সিস্টেমটা কি অনেক বেশি সিকিউর হচ্ছে না আগের সিস্টেম থেকে? আগে কোনো কিছু চেঞ্জ হলে আমি বুঝতে পারতাম না, আগে কোনো ডাটা চেঞ্জ হলে আমার বোঝার কোনো উপায় ছিল না। বাট এখানে ডাটাকে আমি বলতেছি ব্লক বাই ব্লক রাখছি, এবং কোনো একটা ব্লকের কোনো একটা ইনফরমেশন চেঞ্জ করলেই ওভারঅল আর্কিটেকচারে সবগুলা ব্লকের হ্যাশ ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা কি সবাই বুঝতে পারছেন? আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। এতটুকু কি আমরা বুঝতে পেরেছি যে এখানে ব্লকচেইনে ডাটাগুলো ব্লক ব্লক আকারে থাকে, এবং কোনো একটা পার্টিকুলার ব্লকে কোনো একটা পার্টিকুলার ইনফরমেশন চেঞ্জ করলে আমার সবগুলো ব্লকের হ্যাশ ভ্যালু গুলা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে? জি স্যার, বুঝছি স্যার। তো নর্মালি এই জিনিসটাই ব্লকচেইন টেকনোলজিতে ইউজ করা হয়। ব্লকচেইন টেকনোলজি বলতে অ্যাকচুয়ালি এটা কি বোঝায়, এখানে এই যে ব্লকগুলোর কথা বলছি, এই ব্লকগুলোতে মেসেজ থাকে বা মেইনলি ট্রানজাকশনের রেকর্ডগুলো থাকে। So a blockchain a block in the chain may come from any miner. Miner মানে হচ্ছে ব্লকচেইন ইউজার আর কি। নরমালি এই টার্মটাও দেখবেন যে ব্লকচেইন মাইনিং বলে, যে ব্লকচেইন মাইনিং করে। ব্লকচেইন মাইনিং মানে হচ্ছে সে ব্লকচেইন বিটকয়েন ইউজ করে বা ব্লকচেইনের সাথে ব্লকচেইন রিলেটেড টেকনোলজি ইউজ করে। সো ব্লকচেইন নিয়ে যারা কাজ করে তাদেরকে আমরা বলতেছি ব্লকচেইন মাইনার। সো বেসিক্যালি while creating the chain of blocks, we observe that the rule that hash of the previous key is added to the current block. Thus, a user, while creating the block, picks up the hash of the last block in the chain, combines it with the own set of messages, and create a hash for its newly created block. This newly created block becomes the new end of the chain, and thus chain keeps on growing as more and more blocks are added to the system. হ্যাঁ, একজন হ্যান্ড রেজ করেছেন। জি, আপনার কোশ্চেনটা বলেন। স্যার বাংলাদেশে ব্লকচেইন ডেভেলপমেন্টের ফিউচার কেমন স্যার? অ্যাজ স্যার ক্রিপ্টোকারেন্সি তো স্যার ব্যান্ড, আচ্ছা স্যার বাকি অন্যান্য যে এনএফটি গুলো আছে ওগুলোর স্যার মানে ব্লকচেইন ডেভেলপার হওয়ার কি মানে কোনো উচিত কিনা আর কি বাংলাদেশ থেকে লিস্ট? হ্যাঁ, এটা আসতেছে, এটা আচ্ছা ঠিক আছে। এইটা কি সবাই বুঝছেন কিনা? হ্যাঁ, আরেকজন কোশ্চেন করছেন, জি বলেন। স্যার ক্রিপ্টোকারেন্সির মাইনিং সম্পর্কে স্যার একটু জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, আমার পরের টপিকটাই ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন। আচ্ছা আচ্ছা স্যার। এই ব্লকচেইন জিনিসটা কি বুঝছেন কিনা, যে ব্লকচেইন কিভাবে কাজ করে? ব্লকচেইনটা কি বুঝছি? হ্যাঁ বা না কিছু একটা বলেন। জি স্যার। ওকে, ব্লকচেইন মোটামুটি আমরা সবাই বুঝছি যে এটা এইভাবে কাজ করে। এখন আসি সবচেয়ে ইন্টারেস্টিং টপিক নিয়ে। এই টপিকটা হচ্ছে বিটকয়েন। আমরা সবাই এই বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি এই শব্দগুলো আগে শুনেছি। সো নরমালি এটাকে পিয়ার টু পিয়ার বলে বা ডিসেন্ট্রালাইজড, ডিজিটাল, এরকম অনেকগুলো টার্ম বলে থাকে, অনেকগুলো টার্মে এটাকে নাম দেয়। বেসিক্যালি এই জিনিসটা কি এটা সম্পর্কে আমরা একটু দেখি। সো এটা যদি হিস্ট্রিটা একটু বলি, এটা 2008 এ এসেছিল। এইটা এইভাবে আসছে যে ওভারঅল আইডিয়াটা যদি আমি একটু বলি, যে একজন কোশ্চেন করছেন, যে একটু বলেন মেহরাব। জি স্যার। স্যার আমি বেসিক্যালি জানতে চাইছিলাম স্যার এই যে বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি যে মাইনিং করা হয় বিভিন্ন পাওয়ার সোর্স দিয়ে আর কি, সেটা অ্যাকচুয়ালি কিভাবে বা মানে হোল ডিটেইলসটা আর কি স্যার। বিটকয়েন জিনিসটা হচ্ছে এইটা,
নর্মালি এটার হিস্ট্রিটা যদি একটু বলে নেই, হিস্ট্রিটা একটু এভাবে শুরু হয়, এভাবে যে ধরেন আমি হচ্ছে সাপোজ আপনারা সবাই বিকাশ ইউজ করেন না, বিকাশ বা এরকম এমএফএস জি স্যার। ধরেন আপনি পার্টিকুলার একটা এমএফএস ইউজ করছেন, সাপোজ এই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে সাপোজ আপনি একটা ফ্রেন্ডকে পার্টিকুলার একটা অ্যামাউন্ট পাঠাবেন। সো আপনি যখন পার্টিকুলার একটা ট্রানজাকশন করছেন, একটা পার্টিকুলার অ্যামাউন্ট কিন্তু আপনার অথরিটিকে দিতে হচ্ছে, তাই না? অথরিটিকে দিতে হচ্ছে, অথরিটিকে দিতে হচ্ছে কিনা? বিকাশ অথরিটি কিন্তু একটা পার্টিকুলার চার্জ নেয়, প্রতি ট্রানজাকশন একটা পার্টিকুলার চার্জ দেখবেন, ক্যাশ আউটের জন্য একটা চার্জ নেয়। তো এখানে দেখেন আমি যা করছি, আমি যে এই ট্রানজাকশন গুলো করছি, এই ট্রানজাকশন গুলোর জন্য আমার থার্ড পার্টিকে একটা অ্যামাউন্ট পে করতে হচ্ছে। নরমালি আমরা যে স্কেলে ট্রানজাকশন করি, এই স্কেলের ট্রানজাকশন গুলো খুবই ছোট ছোট স্কেলের ট্রানজাকশন, খুবই ছোট ছোট ভ্যালু ট্রানজাকশন করে থাকি। আমরা এই যে আমাদের অ্যাকাউন্ট থেকে যদি এরকম স্মল স্মল অ্যামাউন্ট কেটে নেয়, আমরা হয়তো এতটা বদার্ড হই না। কিন্তু যদি এভাবে চিন্তা করেন যে যারা হচ্ছে কোন একটা কোম্পানির কথা চিন্তা করেন, যে কোম্পানি যদি এরকম হয় যে অনেক বড় স্কেলে ট্রানজাকশন করে এবং অনেক অনেক বেশি বেশি ট্রানজাকশন, এই অনেক বেশি বেশি ট্রানজাকশন যারা করে, তাদের প্রতিটা ট্রানজাকশনে যদি এরকম পার্টিকুলার একটা অ্যামাউন্ট কেটে নেওয়া হয়, ইন দ্যাট কেস কিন্তু চিন্তা করেন যে তার টোটাল রেভিনিউ এর একটা পোর্শনই চলে যাচ্ছে শুধুমাত্র এই ট্রানজাকশনের এক্সট্রা ফি গুলো দিতে, তাই না? এই আইডিয়াটা কি বুঝতে পারছেন যে থার্ড পার্টিকে আমাদের একটা অ্যামাউন্ট পে করতে হচ্ছে। এই যে একটা প্রবলেম, যে থার্ড পার্টিকে একটা অ্যামাউন্ট পে করতে হচ্ছে, এটা একটা মোটামুটি একটা মেজর ইস্যু। আমরা নর্মালি যে ট্রানজাকশন গুলো করি, এগুলো খুব কম দেখে এবং খুব কম টাকা ব্যাংক কেটে নেয় দেখে আমরা হয়তো এই জিনিসটা বুঝি না। বাট অ্যাকচুয়ালি এই অ্যামাউন্টটা অনেক this amount comes handy for the system or come handy for the companies that actually do a lot of transaction. Actually যে কোম্পানিগুলো অনেক ট্রানজাকশন করে, সেই কোম্পানিগুলোর জন্য এই অ্যামাউন্টটা অনেক বেশি। তো এখানে একটা মিডল ম্যান আছে। সো প্রথম এই আইডিয়াটা এসেছে যে আমরা এই মিডল ম্যানটাকে কিভাবে রিডিউস করতে পারি, এই মিডল ম্যানটাকে কিভাবে সরিয়ে দিতে পারি। আমি আমার ফ্রেন্ডকে একটা পার্টিকুলার অ্যামাউন্ট পাঠাচ্ছি, আমি চাচ্ছি না যে এর মাঝে কোনো একজন মিডল ম্যান থাকুক। আমি তাকে যত টাকা পাঠাতে চাচ্ছি আমি তাকে তত টাকাই দিব, আমি চাচ্ছি না যে এর মাঝে কেউ একজন থাকুক। এখন কথা হচ্ছে যে মিডল ম্যানটা আসলে দরকার কেন, মিডল ম্যানটা অ্যাকচুয়ালি আমার লাগবে কেন? মিডল ম্যানটা লাগবে এই কারণে, সাপোজ আমি একটা পার্টিকুলার অ্যামাউন্ট সাপোজ সেন্ড করছি, সাপোজ কোন একটা অ্যাপ দিয়ে একটা পার্টিকুলার অ্যামাউন্ট সেন্ড করছি, তাহলে সাপোজ আমার অ্যাকাউন্ট থেকে যত টাকা পাঠানো তত টাকা চলে যাচ্ছে তার অ্যাকাউন্টে। এইটার কি কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে? এই যে টাকাটা যাচ্ছে, এই টাকাটা কি কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে? জি না স্যার, একদমই না। কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স কিন্তু নাই। সাপোজ ফ্রেন্ডকে যদি ফিজিক্যাল মানিতে চান, যে পেপার মানিতে যদি দেন, তাহলে সেটার ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে। আর যদি তাকে একবার সেন্ড করে দেন, ইন দ্যাট কেস সেই মানিটা আর আপনি ইউজ করতে পারবেন না, সেই মানিটা আপনার থেকে চলে গেল। ইলেকট্রনিক মিডিয়ামে মানির কনসেপ্টটা প্রথমত এইভাবে আসে। ইলেকট্রনিক মিডিয়ামে সবকিছু যেহেতু আমরা বিট দিয়ে বুঝাই বা বিট দিয়ে রিপ্রেজেন্ট করি, সো ইলেকট্রনিক মিডিয়ামে মানির কনসেপ্ট অনেকটা এরকম। মানি বলতে বুঝি আমি সেট অফ বিটস, ঠিক আছে? ইন রিয়েল ওয়ার্ল্ড মানি বলতে আমরা বুঝাই পেপার, একটা কাগজে একটা একটা বিশেষ ধরনের কাগজে কিছু একটা নাম্বার প্রিন্ট করা বা একটা ভ্যালু প্রিন্ট করা। রিয়েল লাইফে বা প্র্যাকটিক্যাল লাইফে মানি বলতে আমরা এটাকে বুঝি। ডিজিটাল মিডিয়ামে মানি বলতে আমরা বুঝি সেট অফ বিটস, কারণ ডিজিটাল মিডিয়ামে দ্যার ইজ অনলি দ্য এক্সিস্টেন্স অফ বিটস, বিটস ছাড়া আর কিছু নাই। সবকিছু যত ধরনের ট্রানজাকশন কমিউনিকেশন সবকিছু হয় বিট দিয়ে আর কি। তো সেট অফ বিটস কে আমরা বলতেছি একটা পার্টিকুলার অ্যামাউন্ট ডিজিটাল মিডিয়ামে। এখানে প্রবলেমটা কি হচ্ছে এটা দেখেন, প্রবলেমটা হচ্ছে এইটা যে সাপোজ
আপনি যদি আমার কাছে ফিজিক্যাল মানি থাকতো, ফিজিক্যাল মানি যদি একজনকে দিয়ে দিতাম, তাহলে সেই মানিটা সে পেয়ে যেত এবং সে আমি আর সেই মানিটা আর ইউজ করতে পারতাম না। আর যখন আমি এই কনসেপ্টটা বলছি যে মানি মানে হচ্ছে সিকোয়েন্স অফ বিটস, তখন কিন্তু আমি বলছি যে পার্টিকুলার একটা সিকোয়েন্স অফ বিট একটা পার্টিকুলার অ্যামাউন্টকে ডিনোট করে। তখন কনসেপ্টটা কিন্তু এরকম যে আমি চাইলে এই সিকোয়েন্স অফ বিটটা একসাথে 10 জনকে পাঠাতে পারি, তাই না? সাপোজ মানি হচ্ছে আমার কাছে আছে 500 টাকা, আমি 500 টাকা বলতে বোঝায় সাপোজ একটা সেট অফ বিটস, পার্টিকুলার সেট অফ বিটস কে আমি 500 টাকা কে ডিনোট করতেছি, 500 টাকা দিয়ে ডিনোট করতেছি। এখন প্রবলেমটা হচ্ছে এই 500 টাকার জন্য যে সিকোয়েন্স অফ বিটটা আছে, এই বিটটা কিন্তু আমি সবাইকে একসাথে পাঠাতে পারি। এটাকে এভাবে চিন্তা করেন, সাপোজ একটা মেসেজ আপনি লিখলেন, এই মেসেজ কিন্তু আপনি চাইলে 100 জনকে ফরওয়ার্ড করতে পারেন না? পারেন কিনা বলেন? দেখুন, সাপোজ হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে একটা মেসেজ লিখলেন, এই মেসেজটা কিন্তু আপনি একসাথে অনেক জনকে ফরওয়ার্ড করে দিতে পারেন, সবাই সেম মেসেজটা পাবে। এটা কেন হচ্ছে? কারণ হচ্ছে আমি যে মেসেজগুলো লিখছি সেটা হচ্ছে একটা জাস্ট সিকোয়েন্স অফ বিট দিয়ে হচ্ছে এই মেসেজটাকে রিপ্রেজেন্ট করা যায়। সো এই সিকোয়েন্স অফ বিটটা মাল্টিপল পারসনকে দেয়া যায়, এতটুকু আমরা বুঝলাম। তো যেমন এই মেসেজ যেমন একসাথে 100 জনকে পাঠানো যায়, সিমিলারলি আমি যদি এখন পার্টিকুলার একটা মেসেজকে যদি আমি বলি যে এই পার্টিকুলার মেসেজটা সমান সমান হচ্ছে এত টাকা, তাহলে কিন্তু আপনার কাছে সাপোজ কোনো টাকাই নাই, আপনি এবার এই পার্টিকুলার মেসেজটা বা পার্টিকুলার সিকোয়েন্স অফ বিটটা সবাইকে পাঠিয়ে দিলে এবং পাঠিয়ে আপনি সাপোজ সার্ভিস নিয়ে নিলেন। So, এইটা হচ্ছে একটা প্রবলেম ইলেকট্রনিক ট্রানজাকশনে বা ইলেকট্রনিক মিডিয়ামের কনসেপ্টটা যখন শুরুতে আসে, তখন এই প্রবলেমটা অ্যারাইজ হয়। কারণ আমি ফিজিক্যাল ওয়ার্ল্ডে বুঝতেছি যে টাকা মানে হচ্ছে একটা যার ফিজিক্যাল এন্টিটি আছে, বাট ইলেকট্রনিক মিডিয়ামে তো তার কোনো ফিজিক্যাল এন্টিটি নেই। তাহলে ইলেকট্রনিক মিডিয়ামে কিন্তু এই জিনিসটা আমি করতে পারি যে একটা পার্টিকুলার অ্যামাউন্ট যদি একটা সিকোয়েন্স অফ বিটকে রিপ্রেজেন্ট করি, তাহলে সেটা আমি একসাথে 100 জনকে পাঠাতে পারি। দ্যাট ইজ দ্য প্রবলেম দ্যাট ওয়াজ arised while the concept of electronic ট্রানজাকশন বা ইলেকট্রনিক মানি যখন কনসেপ্টটা আসছে, তখন এই কনসেপ্টটা অ্যারাইজ হয়েছে বা এই প্রবলেমটা অ্যারাইজ হয়েছে। এইটার সলভ করার জন্য আমার দরকার হচ্ছে একটা অথরিটি। অথরিটির কাজটা কি? অথরিটির কাজটা হচ্ছে এইটা, যে আমি যখন একটা পার্টিকুলার ভ্যালু পাঠাবো, তার কাজ হচ্ছে এই ভ্যালুটা নিবে আমার কাছ থেকে, নিয়ে যাকে পাঠাচ্ছি তার অ্যাকাউন্টে ট্যাগ করে দেবে। ঠিক আছে? আমি যখন বিকাশে সাপোজ আমার ফ্রেন্ডকে 5,000 টাকা পাঠাচ্ছি, বিকাশ অথরিটি যে কাজটা করতেছে, আমার যে টোটাল ব্যালেন্স ছিল এখান থেকে 5,000 রিডিউস করছে এবং আমার ফ্রেন্ডের ব্যালেন্সে 5,000 টাকা অ্যাড করে দিচ্ছে। এই যে ভ্যালুটা আমি পাঠাচ্ছি, বিকাশ অথরিটির কাজ সেইটাই মেনটেন করে যে ভ্যালুটা একজনের অ্যাকাউন্ট থেকে রিডিউস হবে এবং আরেকজনের অ্যাকাউন্ট থেকে অ্যাড হবে। আমি চাইলেই একসাথে 100 জনকে ব্যালেন্স পাঠাতে পারবো না, কারণ এই যে রিডিউস হচ্ছে আমার ব্যালেন্স একসঙ্গে রিডিউস হয়ে যাবে। এই জন্যই ইলেকট্রনিক মিডিয়ামে দেয়ার নিডস দ্য এক্সিস্টেন্স অফ এ অথরিটি। অথরিটিকে দরকার। এটা কি সবাই বুঝতে পারতেছে যে ইলেকট্রনিক মিডিয়ামে অথরিটি ছাড়া অ্যাকচুয়ালি একটা প্রবলেম তৈরি হচ্ছে। প্রবলেম হচ্ছে একজন মানুষ একই ভ্যালু সবাইকে পাঠিয়ে দিতে পারতেছে, পাঠিয়ে দিয়ে সার্ভিস নিয়ে নিতে পারতেছে। কিন্তু আমরা চাচ্ছি এই অথরিটিটাকে মাঝখান থেকে সরিয়ে দিতে, বা এই মিডলম্যান যে আছে মাঝখান থেকে সরিয়ে দিতে চাচ্ছি, কারণ মিডলম্যান আমাদের কাছ থেকে অনেক টাকা নিচ্ছে। যে অথরিটিকে আমরা হেল্প ইউজ করছি, সেই অথরিটি আমাদেরকে কাছ থেকে অনেক অনেক বেশি টাকা নিচ্ছে, অনেক বেশি চার্জ কেটে নিচ্ছে। দ্যাট ইজ ওয়াই আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই টেকনোলজিটা ইউজ করব। এইটাকে বলছি আমরা ব্লকচেইন টেকনোলজি, যে টেকনোলজিতে ইউজারের ইনফরমেশন গুলা, ট্রানজাকশনের ইনফরমেশন গুলা ব্লক বাই ব্লক অর্গানাইজ করা। এখন পার্টিকুলার ব্লকে যদি চেঞ্জ হয়, ইন দ্যাট কেস সবগুলা হ্যাশ ভ্যালু এফেক্টেড হচ্ছে। সো আমি যদি কোনো একটা ট্রানজাকশন করি, ট্রানজাকশন করা মানে হচ্ছে আমার পার্টিকুলার একটা ডাটাতে চেঞ্জ আসবে, পার্টিকুলার একটা ডাটাতে চেঞ্জ আসলো।
সো পার্টিকুলার একটা ডাটা, সাপোজ আমি আমার ফ্রেন্ড হচ্ছে, সাপোজ এখানে হচ্ছে আপনি অবস্থান করছেন, এখানে আপনার ফ্রেন্ড আছে এই ব্লকে। সো আপনি যখন আপনার অ্যাকাউন্ট থেকে ওকে কিছু টাকা পাঠাবেন, তখন আপনার সাপোজ এই পার্টিকুলার ট্রানজেকশন রেকর্ডে একটা চেঞ্জ আসবে, অ্যাজ ওয়েল অ্যাজ তার ট্রানজেকশন রেকর্ডে একটা চেঞ্জ আসবে। এই যে চেঞ্জটা হচ্ছে, এই চেঞ্জটার ফলে কিন্তু ওভারঅল ব্লকে সবারই হ্যাশ ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? চেঞ্জ হচ্ছে কিনা এটা বলে। জি স্যার। হচ্ছে। তাহলে কিন্তু দেখেন সবাই জানতেছে যে দেয়ার ইজ সামথিং গোয়িং অন, দেয়ার ইজ সাম কাইন্ড অফ ট্রানজেকশন। ওভারঅল আমার এখানে ব্লকচেইনে আমি কনসেপ্ট হচ্ছে এইটা, যে কোনো সেন্ট্রাল অথরিটি নাই, যেখানে যারা ব্লকচেইন ইউজ করতেছে বা এই বিটকয়েন যারা ইউজ করতেছে, এই বিটকয়েন কমিউনিটিটাই হচ্ছে একটা অথরিটি। তো বিটকয়েন কমিউনিটিতে যত মানুষ থাকবে, আমি বলতেছি সবগুলা মানুষ মিলে হচ্ছে একজন অথরিটি, বা সবগুলা মানুষই হচ্ছে এক একজন অথরিটি। ওইখানে যেটা হচ্ছিল, ওইখানে একটা পার্টিকুলার অথরিটি মেনটেন করতেছিল এই ট্রানজেকশনটা। এখানে যেটা হচ্ছে, এখানে এই ট্রানজেকশন গুলো হচ্ছে, দেয়ার ইজ এ ট্র্যাক, যে কোনো একটা ট্রানজেকশন যদি হয় তাহলে সবাই জেনে যাচ্ছে যে হ্যাঁ কোনো একটা ট্রানজেকশন কিন্তু হচ্ছে। তো এখানে একটা ট্র্যাক থাকতেছে। এই জন্য আমরা বলতেছি যে এই সিস্টেমে কোনো অথরিটি আমার দরকার নাই, রাদার এই টোটাল ব্লকচেইন কমিউনিটিতে যারা আছে, এই টোটাল কমিউনিটিটা মিলেই একটা অথরিটি। ওভারঅল আইডিয়াটা হচ্ছে এইটা। আমি আইডিয়াটা খুবই সিম্পল ওয়েতে বলছি। এই আইডিয়াটা হচ্ছে একটু কমপ্লেক্স, এই আইডিয়াটা আমি খুবই সিম্পল ওয়েতে বলছি। ওভারঅল এই আইডিয়াটা কি সবাই বুঝতে পেরেছেন? ওভারঅল আইডিয়াটা বুঝছেন কিনা, যে বিটকয়েনের আইডিয়াটা? জি স্যার, Yes, বুঝতে sir. পেরেছি। বেসিক্যালি যেটা হয় যে আমার এই থার্ড পার্টি কে আমি টাকা দিতে যাচ্ছি না, বা আমি কোনো মিডলম্যান ইউজ করতে যাচ্ছি না। দ্যাট ইজ ওয়াই আই কেম আপ উইথ দ্য আইডিয়া অফ ইলেকট্রনিক মানি। ইলেকট্রনিক মানি, এবং আমি এরকম একটা আইডিয়া দিচ্ছি যে আমি 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 যাদের সাথে ট্রানজেকশন করব, আমরা সবাই মিলে হচ্ছে একজন অথরিটি। আমাদের এখানে আর কোনো অথরিটি আমার দরকার নাই। আমি যাদের সাথে ট্রানজেকশন করব, অল আর পার্ট অফ দ্য অথরিটি। এবং আমরা যখন ট্রানজেকশন গুলো করছি, আমরা সবাই নিজেরা জানবো যে হ্যাঁ কোনো একটা ট্রানজেকশন হচ্ছে, টাকা ওর কাছ থেকে অ্যাড হচ্ছে। কারণ ট্রানজেকশন যখনই হবে তখনই হচ্ছে আমার হ্যাশ ভ্যালু গুলো চেঞ্জ হবে। যখন হ্যাশ ভ্যালু গুলো চেঞ্জ হবে তখনই বুঝতে পারছি যে হ্যাঁ কোনো একটা চেঞ্জ হচ্ছে বা কোনো একটা ট্রানজেকশন হচ্ছে। দিস ইজ হাউ দ্য কনসেপ্ট অফ ব্লকচেইন ওয়ার্কস, দ্য কনসেপ্ট অফ বিটকয়েন ওয়ার্কস। এখানে কিছু হিস্ট্রিক্যাল কথাবার্তা কিছু লিখে রেখেছি, যে নর্মালি এটা মোটামুটি সব দেশে ইউজ হয়, বা বেসিক্যালি ইউএসএ তে এই কনসেপ্টটা প্রথম আসে, এবং এই কনসেপ্টটা আসার সাথে সাথে এটা হচ্ছে খুবই পপুলারিটি পেয়ে যায়, এবং কারেন্টলি অনেক দেশ হচ্ছে এই জিনিসগুলা ইউজ করে, এই কনসেপ্ট ইউজ করে। ডেল, পেপল, মাইক্রোসফট, এই কোম্পানিগুলো ইউজ করে। সো এটার হিস্ট্রির কথা হচ্ছে এটা, যে হিস্ট্রিটা যদি বলি, হিস্ট্রিটা হচ্ছে এটা 2009-এ প্রথম একজন মানুষ, যে সাতোশি নাকামোটো, সে হচ্ছে এই আইডিয়াটা দেয় হোয়াইট পেপারের থ্রুতে। আপনার কি কেউ আমাকে বলতে পারেন যে হোয়াইট পেপার বলতে আপনার কি বুঝছেন? হোয়াইট পেপার এটা একটা টার্ম, মার্কেটিং এ ইউজ হয়। এটা কি আপনি কখনো পড়েছেন কোনো কোর্সে? নো স্যার। স্যার এখনো পড়িনি। ফিউচার পড়বেন। নরমালি আমরা যেটা হয় যে কোনো একটা প্রবলেমকে, হোয়াইট পেপার হচ্ছে এমন একটা পেপার যে পেপারে কোনো একটা প্রবলেমকে তুলে ধরা হয় এবং ওই প্রবলেমের একটা সলিউশন দেওয়া হয়। এখানে আমার প্রবলেমটা হচ্ছিল যে আমি যে কোনো ধরনের ফরেন ট্রানজাকশনে একটা অ্যামাউন্ট আমার থার্ড পার্টি বা মিডলম্যানকে পে করতে হতো। দ্যাট ইজ মাই প্রবলেম, দ্যাট ইজ এ হিউজ প্রবলেম। এবং এই প্রবলেমের একটা সলিউশন হচ্ছে সে দিয়েছে, যে এই প্রবলেমের একটা সলিউশন হচ্ছে এই ব্লকচেইন টেকনোলজিটা ইউজ করে। যাদের মধ্যে থেকে কমিউনিকেশনটা করব, অল আর পার্ট অফ দ্য অথরিটি। আমরা নিজেরা জানবো যে হ্যাঁ ট্রানজাকশন হচ্ছে, টাকা ওর থেকে ওর এখানে গিয়ে অ্যাড হচ্ছে, বাট কোনো এরকম সেন্ট্রাল অথরিটি নাই যে অথরিটি এই টাকার জিনিসগুলো হ্যান্ডেল করবে। ওভারঅল আমি আইডিয়াগুলো খুবই সিম্পল ওয়েতে বললাম, আপনারা এই সিম্পল ওয়েতে এই এতটুকু আইডিয়া জানলেই হবে। ওভারঅল প্রসেসটা আরো বেশি কমপ্লেক্স, বাট দিস ইজ মাই ওয়ে, মানে আমি আমার ভাষায় এতটুকু
সিম্পল করে বললাম যে জিনিসটা ওভারঅল কনসেপ্ট হচ্ছে এইটা, বাট এটা খুবই ন্যারোলি বলেছি। ওভারঅল কনসেপ্টটা একটু ডিফিকাল্ট, ওভারঅল কমপ্লেক্স, ওভারঅল কনসেপ্টটা আর একটু ব্রড। এখন হচ্ছে আপনাদের কোশ্চেনগুলো অ্যান্সার দেই। কোশ্চেনগুলো ছিল, ফার্স্ট কোশ্চেন হচ্ছে বাংলাদেশের ব্লকচেইনের হচ্ছে ফিউচারটা কেমন। ইন বাংলাদেশ আমরা ব্লকচেইন হচ্ছে ব্যান্ড, ব্লকচেইন বাংলাদেশে ব্যান্ড, কারণ হচ্ছে ওভারঅল আমি বাংলাদেশ যেহেতু এখনো একটা ডেভেলপিং কান্ট্রি, এখন আমরা ডেভেলপ না। তো ডেভেলপিং কান্ট্রিতে একটা মেজর কনসার্ন হচ্ছে এটা যে আমরা যে এই যে টাকাগুলো কামাচ্ছি, যেহেতু আমার এই ব্লকচেইন টেকনোলজি বা এই বিটকয়েনে যেহেতু কোনো অথরিটি নাই, এরকম কিন্তু হতে পারে যে আমার অনেক টাকা বাইরে পাচার হয়ে যেতে পারে। প্রতি বছরই আমাদের দেশ থেকে অনেক টাকা বাইরে, দেশের বাইরে পাচার হয়ে যায়। সেরকম হতে পারে যে অনেক টাকা আমাদের দেশ থেকে বাইরে চলে গিয়েছে, আর সে তো অনেক অসাধু মানুষ আছে। সেরকম করলো যে এরকম বিটকয়েন কিনে রাখলো, সেই যে সে বিটকয়েন কিনে রাখছে এবং বিটকয়েন দিয়ে সে ট্রানজাকশন গুলো করতেছে, বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু এটা জানবে না, বাংলাদেশ ব্যাংক গুলো জানবে না। সো এইটা একটা প্রবলেম। সো এখনো আমরা আমাদের দেশে যদি আমরা বলি, আমরা ইনফ্রাস্ট্রাকচারাল ওয়েতে এখনো আমরা এতটা টেকনোলজিক্যালি এতটা সাউন্ড না যে আমরা এখন এই ব্লকচেইন টেকনোলজি নিয়ে আমরা কাজ করতে পারবো। এই জন্য হচ্ছে এখন বাংলাদেশে আমরা ব্লকচেইন টেকনোলজিটা ইউজ করি না। ইন ফিউচার হয়তো বাংলাদেশে হয়তো ইউজ করা হবে, বাট এটা দেখা যাবে, কি সময়ের সাথে সাথে দেখা যাবে। বাট কারেন্টলি এখন আমরা ইউজ করতেছি না। এই মেইন জিনিসটা হচ্ছে এইটা, আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্টটা দরকার একটা ব্লকচেইন টেকনোলজি ইউজ করতে, সেই সাপোর্টটা আমাদের কাছে নাই। অবশ্যই ব্লকচেইন জিনিসটা বা বিটকয়েনের কনসেপ্টগুলো অবশ্যই ভালো, বাট এখানে যে কোনো টেকনোলজি যেমন মেরিট ডিমেরিট আছে, সেটা ডিমেরিট বা এটার কজ হচ্ছে। হ্যাঁ, নেক্সট কোশ্চেনটা